আপু শুরু করতে পারো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নসিন রহমান। আজকে আমরা রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর এফসিপিএস পার্ট 1 এর পেপার 3 নিয়ে আলোচনা করব। মেইনলি ক্লাসটা হচ্ছে সিস্টেমিক প্যাথোর উপর। আপনাদের অনেকেই নক করছিলেন যে সিস্টেমিক প্যাথো ক্লাস নেওয়া হয় না, এই জন্য হচ্ছে সিস্টেমিক প্যাথোর উপর ক্লাস নিব আজকে। আরো 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে জাস্ট আপনাদের মেইনলি গাইডলাইন দিব আর কিভাবে করতে হবে এইটা বলে দিব। হ্যাঁ, ওকে, এখন আমরা শুরুতেই পেপার 3 তে কি কি পোর্শন আছে সেটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1 এর যে সিলেবাসটা, সেখানে মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী যেভাবে লেখা, জাস্ট আমি ওই জিনিসটাই দেখিয়েছি যে পেপার 3 তে মেনলি আমরা কোন জিনিসগুলোকে বেশি এমফাসিস দিব। শুরুতে যে ইমিউনোলজি অ্যান্ড জেনেটিক্স, ইমিউনোলজি অ্যান্ড জেনেটিক্স থেকে মানে লেখা আছে সিলেবাসটি 5টা কোশ্চেন আসে। ইউজুয়ালি দেখা যায় যে ওরকমই 4 বা 5টা কোশ্চেন আসে এবং এই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনাকে ফুললি করতে হবে। হ্যাঁ, ভুল করা যাবে না, যেহেতু এগুলো থেকে একদম পেড কোশ্চেন, যেগুলো কমন কোশ্চেন সেগুলো আসে। বানাই বা আনকমন কিছু ইমিউনোলজি বা জেনেটিক্স থেকে আসে না। বিশেষ করে আপনার অটোজোমাল ডোমিনেন্ট কোনগুলো, অটোজোমাল রিসেসিভ কোনগুলো, যে চার্টটা আছে বিশাল, সেই চার্টটা ভালোভাবে জানতে হবে। তারপর ইমিউনোলজির ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টাইপ 1, টাইপ 2, মানে টাইপ 4টা যে টাইপ, সেই টাইপস গুলো, টাইপের যে উদাহরণ সেগুলো ভালোভাবে জানতে হবে। আর বাকি যেগুলো আছে ইমিউনোলজি জেনেটিক্স রিলেটেড, আপনারা যে যেখানেই পড়েন, মানে আইদার ক্রিয়েটিভে কোচিং করেন বা হচ্ছে যে কোনো জায়গায় করেন না কেন, মানে সেখানে যেভাবে ফলো করেছে মোটামুটি 3 স্টার, 1 স্টার, 5 স্টার সব রকম টপিকে আমরা এক্ষেত্রে পড়বো, কিছুই বাদ দিব না। আর হচ্ছে আমরা টপিক গুলো পড়ার পাশাপাশি সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটু সলভ করেন, যেহেতু আমাদের এফসিপিএস এর কোশ্চেন ওরকম অ্যাভেলেবেল না। এখন সোহান ভাইয়ের একটা ছোট কোশ্চেন ব্যাংক আছে, সেখানে কিছু কোশ্চেন আছে, তবে প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় যে রেসিডেন্সির কোশ্চেন গুলো ভালো। হ্যাঁ, যদি আমরা হচ্ছে ম্যাট্রিক্স যে 7 ভলিউম ওখান থেকে বা কুইক রিভিশন থেকে বা লাস্ট আওয়ার যেটাই ফলো করেন ওখান থেকে যদি একবার পড়ে সলভ করেন, তাহলে আপনাদের একটু আইডিয়া হবে আর নলেজটা ভালো হবে। এরপরে আমরা আসি হচ্ছে জেনারেল প্যাথোলজির ওপর কিছু কথা বলি। পেপার 3টা মেনলি কি কি দিয়ে, পেপার 3তে আমাদের থাকবে হচ্ছে জেনারেল প্যাথোলজি, তারপরে আমাদের ফিজিওলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, আর লাস্টলি আছে হচ্ছে আমাদের সিস্টেমিক প্যাথোলজি। এখন সবাই দেখি বেশি অডিট হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি নিয়ে, কিন্তু আসলে জেনুইন কথা যেটা সেটা হচ্ছে যে জেনারেল প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি আর হচ্ছে আপনাদের হেমাটোলজি, ইমিউনোলজি, এই স্লাইডে যে 4টা মানে টপিক আছে, এই 4টার উপরেই কিন্তু আপনাদের পেপার 3 তে পাস বা ফেল মেইনলি ডিপেন্ড করবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চিন এই জায়গাগুলো থেকেই হবে। এই জায়গার কোশ্চিন গুলো কমন থাকবে এবং এইগুলো না পারলে দেখা যাবে যে আপনারা 70 তুলতে পারবেন না। সিস্টেমিক প্যাথোলজি আপনি যতই পড়েন বা আমি আপনাকে যতই বলি, আপনি যদি পুরো রবিনসন রিডিং দিয়ে যান, তাও আমার মনে হয় না যে আপনি, এখানে ওরা সিলেবাসে কত লিখেছে যে সিস্টেমিক প্যাথোলজি থেকে 10 মানে 20 মার্কস থাকবে, 20 মার্কস আপনি কখনোই কমপ্লিট তুলতে পারবেন না। কারণ কোশ্চিন গুলো অনেক ট্রিকি হয়, কিছু হয় খুবই ইজি, ওগুলো আপনি না পড়ে যেও পারবেন। আর দেখা যাবে যে কিছু কোশ্চিন এত ট্রিকি, ওইটা আপনি অনেক পড়ে যেও, মানে দেখা যাবে যে সবকিছু পড়ে যেও আপনি কমন পাবেন না। এই জন্য সিস্টেমিক প্যাথোলজির পেছনে অনেক বেশি টাইম নেওয়া বা ওটা নিয়ে অনেক বেশি ওরিড হওয়া হচ্ছে টোটালি বোকামি। এই জন্য আমরা মেইন ফোকাসটা দিব কাকি, কোন সাবজেক্ট গুলোর পেছনে আমরা মেইন ফোকাসটা দিব হচ্ছে জেনারেল প্যাথোলজি, ইমিউনোলজি, হেমাটোলজি আর মাইক্রোবায়োলজির উপর। মেইনলি ইমিউনোলজি আর হেমাটোলজি তো আলাদা কোনো পোর্শন না, এগুলো আসলে মানে প্যাথোলজিরই একটা পোর্শন, প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি। তাহলে আমরা শুরুতেই যখন আমরা পড়াটা স্টার্ট করব, মানে পেপার 3 জন্য আমরা ইমিউনোলজি দিয়ে শুরু করব, এরপর আমরা শুরু করব জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজির ক্ষেত্রে আমরা যেটা করবো, যে জেনারেল প্যাথোলজির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিওপ্লাজম। নিওপ্লাজম এমন একটা জিনিস, এখান থেকে ট্রিকি ভাবে দেখা যায় যে সিস্টেমিক প্যাথোরও কোশ্চেন চলে আসতে পারে। জেনুইন কথা যেটা, যে দেখা যাবে যে একটা সিনারিও দিয়ে বা টিউমার মার্কার কোনটা কোনটার ক্ষেত্রে কি, নিওপ্লাজমের প্রতিটা কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট। তবে নিওপ্লাজমের ক্ষেত্রে যে টপিকটা কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিক্সেটিভ। লাস্টে যে ফিক্সেটিভ গুলো আছে যেমন ফরমালিন বা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহল, এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে সাধারণত আসে না, যেহেতু রেডিওলজি আমরা স্লাইড মানে ফিক্স করা বা এগুলো নিয়ে ডিল করি না, এই জন্য আমাদের ক্ষেত্রে সাইটোলজির পোর্শনটুকু একটু কম আসে। কিন্তু মেনলি আমাদের কোনটা কোন টিউমার মার্কার, কোন টিউমার কোথায় কমন, কোন টিউমারে কি রাইজ হয়, এগুলো সব আমাদের খুবই ডিটেলস জানতে হবে। দেখা যায় যে আমাদের যে কোশ্চিনটা হবে
সেখানে মিনিমাম 5 মার্কস, 5 মানে 5টা কোশ্চিন মানে 10 মার্কের মতোই আপনার নিওপ্লাজম থেকে আপনি পাবেন। এবং এই পোর্শনটাতে এক ফোঁটা ভুল করা যাবে না, মানে খুব ব্যাড লাক হলে হয়তো একটা দুটো স্টেম আপনি ভুল করতে পারেন, কিন্তু পুরো 2 মার্কস ভুল করে এসে আমার মনে হয় না যে চান্স পাওয়া পসিবল বা 70 তোলা পসিবল, কারণ এই কোশ্চিন গুলো হচ্ছে পেড কোশ্চিন হয়। এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই অ্যাটলিস্ট জেনারেল প্যাথোলজি পোর্শনটা নিজেরা ভালোভাবে পড়বেন, যেখানেই পড়েন না কেন। যেমন আমি শাকিল ভাইয়ের কাছে পড়েছিলাম ক্রিয়েটিভে, ওইটাই ফলো করেছি অ্যাটলিস্ট পেপার 3 জন্য, যে ইমিউনোলজি, জেনারেল প্যাথোলজি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, ভাইয়ের খাতা মোর দ্যান এনাফ। আর যদি আপনারা অন্য জায়গায় কোচিং করে থাকেন সেখানেও আরো ডিটেলস পড়ায় আমার বিশ্বাস, যে যার জন্য আপনারা যেখানেই পড়েন সেটা ফলো করেন এবং ঠিক মতো ক্যাপচার করে যাবেন টপিকগুলো, অ্যাটলিস্ট যেন 3 স্টার 5 স্টার ইনফিনিটি স্টার জিনিসগুলো আপনারা ভুল না করে আসেন। হ্যাঁ, কারণ হচ্ছে আলটিমেটলি পরীক্ষায় যে 60 থেকে 50 মার্কস, 50 মার্কস আমি সবসময় বিশ্বাস করি যে 50 মার্কস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো থেকেই হয়, এবং ওগুলো ভুল করলে আসলে পাশ করা টাফ। এই জন্য ওই 50 মার্কসটা আমাদের তুলতে হবে, 100% কারেক্ট করতে হবে এখানে। হ্যাঁ, আর বাকি হয়তো বা দেখা যাবে যে আপনি পড়ার কারণে এক্সট্রা 20 মার্কস আপনি ইজিলি ক্যারি করে ফেলবেন, আর 30 মার্ক ভুল ধরে রাখতে হবে। 30-এর মধ্যে অ্যাটলিস্ট 10 মার্ক আপনি কমন পাবেন না, এটা আপনাকে পরীক্ষার হলে ধরেই যেতে হবে। এই জন্য আমরা যেটা করব, শুরুতে আমরা হচ্ছে নিওপ্লাজমটা খুব ভালোভাবে পড়বো, এরপর সেলুলার অ্যাডাপ্টেশন পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিস যে মেটাস্টেটিক ডিক্যালসিফিকেশন বা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশনের স্টেজ, আর হচ্ছে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেল ইনজুরি থেকে কোশ্চেন হয় আমাদের, বা 2টা কোশ্চেন আসছিল, ইউনিভার্সাল আর রিভার্সিবল থেকে। এই জন্য সেলুলার অ্যাডাপ্টেশন জিনিসটা আমরা খুব ভালোভাবে পড়বো। ইনফ্লামেশন চ্যাপ্টারটা পড়বো, যত যা আছে ইনফ্লামেশনের সবকিছু। তারপর আমরা পড়বো হচ্ছে হিমোডাইনামিক্স এর, যেটা থ্রম্বোসিস, এম্বোলিজম, ইসকেমিয়া, মানে এই চ্যাপ্টার গুলো আমরা ভালোভাবে পড়বো, অ্যাটলিস্ট যেগুলো কোচিং এ দাগিয়ে দিয়েছে, যেগুলো আপনার 3 স্টার 5 স্টার ইনফিনিটি স্টার এগুলো থেকে একদম ভুল করবো না। আর 1 স্টার গুলো এক্ষেত্রে আমরা ভালোভাবে পড়বো। উন্ড হিলিং রিপেয়ার আমরা পড়ে যাব। আর এই টপিক গুলো হচ্ছে জেনারেল প্যাথোলজি, এগুলো আমরা সবগুলো ভালোভাবে পড়বো, এগুলো থেকে ভুল করা যাবে না। আর আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টার গুলো যখন পড়বেন তখন কাইন্ডলি আপনারা সবাই একটু সলভ করে ফেলবেন রেসিডেন্সি কোশ্চেন গুলো, যেহেতু আমাদের এফসিপিএস এর কোনো কোশ্চেন ব্যাংক নাই বা আলাদা কোনো সাজেশন নাই। রেসিডেন্সির কোশ্চেন গুলো যদি আপনারা সলভ করেন তাহলে আপনাদের একটা ওভারঅল ভালো আইডিয়া হয়ে যাবে এবং রেসিডেন্সির সময় এটা কাভার করবে। আল্লাহ না করুক যদি এফসিপিএস এ কোনো অ্যাক্সিডেন্ট হয়, ইনশাল্লাহ আপনার রেসিডেন্সি হয়ে যাবে। হ্যাঁ, রেসিডেন্সি তো মেন মার্কস তোলার জায়গায় প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো আপনারা এখন ভালোভাবে পড়বেন এই জন্য। এরপর আসি হেমাটোলজি। হেমাটোলজি আমাদের মানে পেপার 3 জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা শুরু করব কিভাবে, প্লেটলেট ডিসঅর্ডার গুলো দিয়ে শুরু করবো, এরপর আরবিসি ডিসঅর্ডার গুলো করবো, এরপর আমরা ডাব্লিউবিসি ডিসঅর্ডার গুলো পরে পড়বো। মেনলি আমাদের মানে প্লেটলেটটা হচ্ছে ইনফিনিটি স্টার, আরবিসি টা যদি 5 স্টার ধরি, ডাব্লিউবিসি টপিক গুলো হচ্ছে আমাদের 3 স্টার, তবে পড়বো সবই। আর আমাদের বার হচ্ছে প্লেটলেট থেকে একটা ক্লিনিক্যাল কোশ্চিন ছিল 2 মার্কসের, মানে সিঙ্গেল বেস্টে, যে ব্লিডিং টাইম এত, ক্লটিং টাইম এত, এখন মানে আরো কিছু ইয়ে ছিল যে প্রথম টাইম এত, তাহলে এখন হচ্ছে ডিজিজটা কি, মানে মার্কার গুলো এমন ভাবে ছিল, ডিজিজটা ছিল স্কারভি অ্যান্সার। হ্যাঁ, এখন আপনি যদি এই জিনিসগুলো না জানেন আপনি এই সিঙ্গেল বেসটা অ্যান্সার করতে পারবেন না। আবার দেখা যাবে কি এই সিঙ্গেল বেসটা হয়তোবা যে কোশ্চেন করেছে সে ওটা হয়তোবা সিস্টেমিক প্যাথোর একটা পোর্শন হিসেবে করে দিয়েছে, যে স্কারভি যেহেতু একটা সিস্টেমিক প্যাথোলজি ডিজিজ, মানে প্যাথোলজির ভেতরেও পড়ে আবার হিমাটোলজির ভেতরেও পড়ে, এইভাবে আপনার সিস্টেমিক প্যাথোটা কাভার হয়ে যাবে। সিস্টেমিক প্যাথো আসলে আলাদা কিছুই না, মোটামুটি সবগুলো সিস্টেমের একটা মিক্সড আপ। এই জন্য যদি আপনার বাকি সিস্টেমের উপর ভালো নলেজ থাকে, সিস্টেমিক প্যাথোর কোশ্চেন আপনি, আমার বিশ্বাস যে যদি 10টা থাকে আপনি 5টা কোশ্চেন ইজিলি চোখ বন্ধ করে কারেক্ট করবেন। আমি কিন্তু মানে আমি নিজেও সিস্টেমিক প্যাথো ওভাবে পড়ি নাই পরীক্ষার আগে। হ্যাঁ, মানে আগে পড়েছিলাম, পরীক্ষার আগে পড়ার টাইম পাই না, কারণ এই সাবজেক্টটা এত ভাস্ট। আলটিমেটলি যতটুকু অ্যান্সার করেছি পুরোটাই হচ্ছে আমার অন্যান্য যে আমার প্যাথোলজি, আমার ফিজিওলজি এগুলো নলেজ থেকে, আর কিছু আমার মেডিকেলের নলেজ থেকে আমি অ্যান্সার করেছি পরীক্ষার হলে। কিন্তু আপনারা ইনশাল্লাহ এটাই করবেন, কারণ হচ্ছে সিস্টেমিক প্যাথা এত ভাস্ট, পুরাটা পড়ে কমপ্লিট করা সম্ভব না। এরপরেও যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমরা ক্লাসে ছোট করে দাগায় দিব, যেন মোটামুটি আপনি অ্যাটলিস্ট 4-5 মার্কস কমন পান ইজিলি। এবার আসি মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি খুবই ইম্পর্টেন্ট, যদিও সিলেবাসে লেখা যে মাইক্রোবায়োলজি থেকে টোটাল কোশ্চিন আসবে হচ্ছে 7টা। হ্যাঁ, কিন্তু আসলে কোশ্চিন কখনোই 7টা, কোশ্চিন 10 থেকে 12টা অ্যাটলিস্ট আসবে, প্রয়োজনে এর চাইতে বেশিও পেতে পারেন আপনি। 7টা লেখা থাকলেও 7টার বেশি আসে কোশ্চিন মাইক্রোবায়োলজি থেকে। আর মাইক্রোবায়োলজি কোশ্চিন গুলো রিলেটিভলি ইজি হয়, এই জন্য এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। আপনারা মানে এখন যেহেতু টাইম কম, আমি সবাইকে রিকোয়েস্ট করবো মানে আলাদা আলাদা রুটিন না করে, একটা সাবজেক্ট নিয়ে বসে না থেকে
ডেইলি আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাইক্রোবায়োলজি আর রেডিও ফিজিক্স এর উপর দিবেন, ডেইলি রাখবেন রুটিনে। তাহলে হবে কি যে ডেইলি অল্প অল্প করে পড়লে দেখবেন যে পরীক্ষার আগে বা যখন রিভিশন দিতে যাবেন ইজি হয়ে যাবে। কিন্তু এই দুটো সাবজেক্ট যদি জমায় রেখে দেন বা একবার পড়ে আপনি আবার 20 দিন পরে পড়েন, যে পরীক্ষার আগে রিভিশন দেন, তখন দেখবেন যে মাথা কাজ করছে না। এই জন্য এই দুটো সাবজেক্ট অ্যাটলিস্ট মাইক্রোবায়োলজি আর রেডিও ফিজিক্স, আমাদের পেপার 2 রেডিও ফিজিক্স, এই দুটো সাবজেক্ট আমরা ডেইলি রুটিনে রাখার জন্য চেষ্টা করবো। অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এখন আমরা ডেইলি পড়বো, আর 2 ঘন্টা করে পড়তে পারলে আরো ভালো এই দুটো সাবজেক্ট। হ্যাঁ, তাহলে হবে কি পরীক্ষার আগে আপনার রিভিশনের ঝামেলা থাকবে না। আর রেডিও ফিজিক্সটা তো আর মাইক্রোবায়োলজিটা আমার কাছে মনে হয় কিছুটা ম্যাথের মতো, যে প্র্যাকটিস করলে অনেক ইজি, না করলে ভুলে যাবো। স্পেশালি রেডিও ফিজিক্স অনেকেই লেখেন যে রেডিও ফিজিক্স অনেক কঠিন লাগে। আপনারা কাইন্ডলি ডেইলি একটু করে পড়েন, ডেইলি 2 ঘন্টা করে টাইম রেডিও ফিজিক্সের জন্য রাখেন, আর মাইক্রোবায়োলজির জন্য অ্যাটলিস্ট আধা ঘন্টা টাইম রাখবেন, ডেইলি পড়বেন মাইক্রোবায়োলজি। তাহলে পরীক্ষার হলে যে ভুল হবে না, নাচলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন খুব ভালো প্রিপারেশন না থাকলে। এখন মাইক্রোবায়োলজি থেকে মেইনলি আমাদের জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট? মাইক্রোবায়োলজি থেকে জেনারেল পোর্শনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে যেমন প্যারাসাইট কজিং স্কিন পেনিট্রেশন, এই টাইপের কোশ্চিন আসে, বা হচ্ছে আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস কোনগুলো, কিংবা দেখা যায় যে ফেস্টিডিয়াস ব্যাকটেরিয়া কোনগুলো, এই কোশ্চিন গুলো আমাদের বেশি আসে। সিস্টেমিক থেকে কোশ্চিন রিলেটিভলি কম হয়। এই জন্য আমরা যেটা করবো, আমরা মাইক্রোবায়োলজি জেনারেল পোর্শনটা আগে খুবই ভালোভাবে মুখস্থ করব, আর সিস্টেমিক পোর্শনটা আমরা তার পরে পড়বো। কিন্তু এমন না যে পড়ে যাবো না, অবশ্যই পড়বেন, কিন্তু যদি মানে কারো যদি অনেক কঠিন লাগে সে কাইন্ডলি জেনারেল পোর্শনটা পড়ে যাবে। হ্যাঁ, জেনারেল পোর্শনটা ইনফিনিটি স্টার, সিস্টেমিক পুরাটাকে আমি 5 স্টারের মধ্যে ফেলতে পারি। মাইক্রোবায়োলজি থেকে সব পড়তে হবে, প্যারাসাইটোলজি, ভাইরোলজি, আপনার তারপরে আপনার যেটা মাইক্রোলজি, সবগুলোই পড়তে হবে, ব্যাকটেরিওলজি আর ইমিউনোলজিও তো আসলে মাইক্রোবায়োলজির আন্ডারে, কিন্তু এখানে আলাদা এমফাসিস দিয়েছে কারণ এখান থেকে আসলেই কোশ্চিন বেশি আসে ইমিউনোলজি থেকে। তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো থেকে কিছুই ভুল করবো না, খুব ভালোভাবে প্রিপারেশন নিব এবং যতটুকু সম্ভব রেসিপিস এর কোশ্চিন গুলো সলভ করবো। আর মাইক্রোবায়োলজিটা সবাই কাইন্ডলি ডেইলি একটু করে পড়বো। দেন আমরা চলে যাই সবচেয়ে বড় টপিক, যেটা সবচেয়ে মানে পেপার 3টাকে সবচেয়ে কঠিন দুর্বোধ্য করে দিছে যে জিনিসটা, সেটা হচ্ছে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। আমরা জানি অন্যান্য সাবজেক্টের পেপার 2 তে সাধারণত ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থাকে, আর আমাদের যেটা পেপার 2টা তো আমাদের টোটালি রেডিও ফিজিক্স নিয়ে, এই জন্য ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে একেবারে ফেলে দেওয়া যায় না, তাই মনে হয় পুরোটাই পেপার 3-র মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং যার জন্য পেপার 3টা বিশাল বড় হয়ে গেছে। এখন ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থেকে যদিও লেখা আছে কোশ্চেনে যে 12 মার্কস থাকে, কিন্তু আসলে 12 মার্কস বা অত বেশি থাকে না। হ্যাঁ, আর ওটা থাকলেও ওই মার্কসটা ক্যারি করা রিলেটিভলি টাফ, কারণ এত বড় জিনিস থেকে কোথা থেকে কি কোশ্চেন আসবে আপনার জন্য গেস করা অনেক টাফ। এই জন্য আমরা ফিজিওলজি দিব। তাহলে আমরা মেইনলি কোনগুলো পড়বো? মেইনলি আমরা পড়বো হচ্ছে হেমাটোলজি, ইমিউনোলজি, জেনারেল প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি পোর্শনটা। হ্যাঁ, আর ফিজিওলজি থেকে কোন সিস্টেম গুলো না পড়লেই না, ফিজিওলজি থেকে আপনি যদি এন্ডোক্রাইনটা খুব ভালোভাবে পড়তে হবে। এন্ডোক্রাইন থেকে মোটামুটি 1 স্টার, 3 স্টার, 5 স্টার যা আছে টপিক সব খুব ভালোভাবে পড়বেন। আর রিডিং টপিক গুলো পড়ার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট স্টার দেওয়া টপিক গুলো সবাই মাস্ট পড়বেন এন্ডোক্রাইন থেকে। আর পসিবল হলে মানে কোশ্চেন সলভ করবেন, হ্যাঁ, যে আইদার কুইক রিভিশন হোক বা লাস্ট আওয়ার হোক, যেখান থেকেই পারেন কোশ্চেন সলভ করবেন। আমি হচ্ছে ম্যাট্রিক্স 7 ভলিউমটা ফলো করতাম, ওখানে একটু ডিটেলস লেখা। এখন যদি টাইম কম, আপনারা অ্যাটলিস্ট লাস্ট আওয়ারটা একটু এন্ডোক্রাইনের জন্য অ্যাটলিস্ট সলভ করেছেন, কারণ ফিজিওলজি থেকে এন্ডোক্রাইন থেকে অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, মানে এন্ডোক্রাইন থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা কোশ্চেন আপনি মাস্ট পাবেন। এন্ডোক্রাইনোলজিটা কোনোভাবেই গ্যাপ দেওয়া যাবে না। আবার সিস্টেমিক প্যাথোলজির একটা বড় পোর্শন এন্ডোক্রাইনের মধ্যে ঢুকে গেছে। এন্ডোক্রাইন যদি পড়েন তাহলে দেখা যাবে সিনারিও দিয়ে এমন ভাবে লেখা থাকলো যে কুশিং সিনড্রোম হলো, বা দেখা যাবে থাইরয়েড কার্সিনোমার উপর একটা কোশ্চেন আসলো, তখন এন্ডোক্রাইন পোর্শনটা ভালোভাবে পড়া থাকলে আপনার সিস্টেমিক প্যাথো ওই পোর্শনটা কভার হয়ে যাবে। যার জন্য আপনারা হচ্ছে এন্ডোক্রাইনোলজিটার উপর এমফাসিস দিয়ে খুবই ভালোভাবে পড়বেন। এরপরে আসি হচ্ছে রেনাল, অ্যাসিড বেস ব্যালেন্স এন্ড ইলেকট্রোলাইট, খুবই 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 ইম্পর্টেন্ট। ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থেকে যদি জাস্ট 2টা সিস্টেম পড়ে যাবেন আপনারা সবচেয়ে ভালো করে, সেটা হচ্ছে একটা এন্ডোক্রাইন আর হচ্ছে রেনাল, অ্যাসিড বেস ব্যালেন্স এন্ড ইলেকট্রোলাইট। আমাদের সময় অ্যাসিড বেস ব্যালেন্স থেকে 2 মার্কের মানে কোশ্চেন এসেছিল ক্লিনিক্যাল, যে একটা পেশেন্ট কন্টিনিউয়াস ভমিটিং করছে, তারপরে তার বিপি এত, পালস এত, এখন তার ডায়াগনোসিস কি, এটা মেটাবলিক অ্যালকালোসিস আর অ্যাসিডোসিস। হ্যাঁ, এটা আপনারা খুঁজে অ্যান্সারটা বের করবেন। মেইন ব্যাপারটা হচ্ছে এটা যে কোশ্চেন গুলো অনেক বড় থাকে, ট্রিকি থাকে, কিন্তু আপনাকে দেখতে হবে
হবে মেইন পয়েন্টটা কি, তোমার পেশেন্টের বিপি এত, প্রেশার এত, মহিলা, তারপরে সে হাইপার টেনশনের ওষুধ অনেক কিছু লিখে মেইন যে মানে মেইন যে জিনিসটা ছিল সেটা ছিল তার ভমিটিংটার সাথে আমরা জানি মেটাবলিক অ্যালকালোসিস রিলেটেড, যার জন্য হচ্ছে আমরা মানে আমাদের কোশ্চিনটা পড়তে হবে মনোযোগ দিয়ে। এফসিপিএস অনেক টাইম থাকে, আপনারা যদি কোশ্চেন গুলো মনোযোগ দিয়ে পড়েন আর যদি ঠিক মতো মানে মাথা ঠান্ডা করে অ্যান্সার দেন, আমার মনে হচ্ছে ক্লিনিক্যাল গুলো অ্যাটলিস্ট আমরা মেডিকেলের নলেজ থেকে ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবো। এই জন্য একটু মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে, আর অনেক টাইম রিল্যাক্স ভাবে অ্যান্সার দেবেন। কাইন্ডলি অনেক আছে তাড়াহুড়া করে পূরণ করে চলে যান, এই কাজটা করবেন না, মানে একটু টাইম দিয়ে দিয়ে পূরণ করবেন। যার জন্য রেনাল অ্যাসিড বেস ব্যালেন্স ইলেক্ট্রোলাইটটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিটা পোর্শন পড়তে হবে, জানতে হবে। হ্যাঁ, যেন মেটাবলিক অ্যাসিডোসিস কখন হচ্ছে, মেটাবলিক অ্যালকালোসিস কখন হচ্ছে, অ্যানায়ন গ্যাপটা কি, তারপর আপনার ইলেকট্রোলাইট গুলো জানতে হবে, সোডিয়াম, পটাশিয়াম, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে অনলি এই দুটো চ্যাপ্টার পড়বো এবং পরীক্ষার আগে মাস্ট 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 রিভিশন দিয়ে যাবো এই দুটো চ্যাপ্টার। হ্যাঁ, মানে এই দুটো চ্যাপ্টার মিস দিয়ে যাওয়া যাবে না। সিস্টেমিক প্যাথো পরীক্ষার আগের দিন পড়ার আপনার কোনো দরকার নাই, পরীক্ষার 2 দিন আগে আপনি সিস্টেমিক প্যাথো ক্লোজ করে দিবেন, বা পরীক্ষার আগে রিভিশন দেওয়ার দরকার নেই, পরীক্ষার আগের 5 দিনও আপনার সিস্টেমিক প্যাথো পড়ার দরকার নেই। কিন্তু আপনাকে যেগুলো পড়তেই হবে সেগুলো হচ্ছে আমাদের জেনারেল প্যাথোলজি, তারপর মাইক্রোবায়োলজি। পরীক্ষার আগে বা পরীক্ষার 2 দিন আগে রিভিশন না দিলে পারা পরীক্ষা হলে খুবই টাফ। জেনারেল প্যাথোলজির সেলুলার অ্যাডাপটেশন আপনি পরীক্ষার আগে রিভিশন না দিলে পারবেন, কিন্তু নিওপ্লাজম পরীক্ষার আগে রিভিশন না দিলে পারা টাফ। ইনফ্লামেটরি মিডিয়েটরস পারা টাফ, এই জিনিসগুলো আপনাকে নিজে ঠিক করে পরীক্ষার আগে রিভিশন দিতে হবে। ইমিউনোলজিটা পরীক্ষার আগে অবশ্যই রিভিশন দিতে হবে। হেমাটোলজি, ফিজিওলজি থেকে এন্ডোক্রাইন আর রেনাল অ্যাসিড বেস ব্যালেন্স পরীক্ষার আগের দিন যে ছুটিটা থাকে ওই দিন আমরা এই 6টা টপিকের পেছনে দিব। ইমিউনোলজি, জেনারেল প্যাথোলজি থেকে যে টপিক গুলো মনে থাকে না সেগুলো, মাইক্রোবায়োলজির ওপর, হেমাটোলজি, আর হচ্ছে আমাদের এন্ডোক্রাইন, রেনাল অ্যাসিড বেস ব্যালেন্স, এই কয়টা জিনিস পড়ে যেতে হবে আপনাকে পরীক্ষার হলে। পরীক্ষার আগে রিভিশন হবে এই কয়টা টপিকের ওপর। হ্যাঁ, আর বাকিগুলো যাদের অনেক এক্সট্রা অর্ডিনারি বা যাদের অনেক ক্যাপাসিটি তারা দিবেন, কিন্তু সবাই পরীক্ষার আগে এগুলো রিভিশন দিবেন না। এখন পড়বেন বাট পরীক্ষার আগে রিভিশন দিবেন না। আর হচ্ছে এরপর আমাদের যেটা টপিক লাগবে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে ভিটামিন থেকে কখনো কখনো 2-1টা কোশ্চিন আসে, মোটামুটি ইজি হয়, আপনারা এমনিতেই পারবেন, তারপরেও একটু মানে ভিটামিনটা পড়বেন। আর হচ্ছে রেসপিরেটরি, সিভিএস, জিআইটি। হ্যাঁ, রেসপিরেটরি, এরপর ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি, সিভিএস। এইগুলো থেকে আমি আপনাদের বলবো আপনারা হচ্ছে রেসপিরেটরি, সিভিএস, জিআইটি থেকে আপনারা 3 স্টার, 5 স্টার, ইনফিনিটি স্টার এই টপিক গুলো দেখেন। 1 স্টার, 2 স্টার টপিক গুলো এখন টোটালি ভুলে যান। রেসপিরেটরি, সিভিএস, জিআইটি থেকে 3 স্টার, 5 স্টার আর হচ্ছে ইনফিনিটি স্টার টপিক গুলো দেখেন। যাদের বেশি কঠিন লাগছে তারা জাস্ট 5 স্টার আর ইনফিনিটি স্টার টপিক দেখবেন। নার্ভাস সিস্টেম আর মাসকুলো স্কেলেটাল সিস্টেম থেকে আপনারা হচ্ছে 5 স্টার টপিক গুলো দেখবেন, আর হচ্ছে ইনফিনিটি স্টার টপিক গুলো দেখবেন। 3 স্টার টপিক গুলো পারলে দেখবেন, তাছাড়া দেখবেন না। তাহলে আমরা যদি ক্রোনোলজিক্যালি মেটাবলিজম থেকে শুধুমাত্র ইনফিনিটি স্টার আর 5 স্টার টপিক দেখবেন, কোশ্চেন খুবই কম আসে। তাহলে আমরা যদি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি শুরু করি, কি দিয়ে শুরু করবো? এন্ডোক্রাইন দিয়ে শুরু করবো, রেনাল অ্যাসিড বেস ব্যালেন্স, ইলেকট্রোলাইটটা পড়বো আমরা। এরপরে আমরা যেটা করবো ভিটামিন থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়বো, রেসপিরেটরি, সিভিএস, জিআইটি থেকে জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো দেখবো, সব দেখবো না। নার্ভাস সিস্টেম থেকে একদম ইনফিনিটি স্টার, 5 স্টার গুলো বেশি জোর দিব। মেটাবলিজম থেকেও ইনফিনিটি স্টার আর 5 স্টার গুলো দেখবেন। হ্যাঁ, আর যদি টাইম না পান মেটাবলিজম চাইলে আল্লাহর নাম নিয়ে বাদও দিয়ে যেতে পারেন, লাখ খারাপ থাকলে আসবে কোশ্চেন। এবার চলে আসি সিস্টেমিক প্যাথো থেকে। সিস্টেমিক প্যাথো থেকে লেখা আছে যে আমাদের সিলেবাসে টোটাল কোশ্চেন আসবে 12টা। এর মধ্যে দেখা যায় যে মানে সিস্টেমিক প্যাথো থেকে লেখা আছে টোটাল কোশ্চেন আসবে 10টা মানে 20 মার্কস। এর মধ্যে দেখা যায় যে 3 থেকে 4টা আপনার ক্লিনিক্যাল কোশ্চেন, যেগুলো আমি বললাম 2-1টা আছে, যেমন মানে অনেক বেশি ভমিটিং হচ্ছে, ডায়াগনোসিস কি হবে, ব্লিডিং টাইম এত, ক্লটিং টাইম এত, এখন তার ডায়াগনোসিস কি হবে, এগুলোই মোটামুটি আমি পরীক্ষার হলের কোশ্চেন আসলে সিস্টেমিক প্যাথোর আলাদা কোনো কোশ্চেন ভাবে খুঁজে পাই না। আমার মনে হয় এই ক্লিনিক্যাল গুলোই সিস্টেমিক প্যাথোর একটা পোর্শন বা অংশ। এখন ব্যাপার হচ্ছে যে এই ক্লিনিক্যাল কোশ্চেন গুলো আপনি যদি ওই দিকে টপিক গুলো ভালোভাবে পড়েন আপনার এমনি কাভার হয়ে যাবে, এবং পরীক্ষা হলে তিনি মাথা ঠান্ডা রাখলে আর আল্লাহ যদি লাক ফেভার করে ইনশাল্লাহ আপনি 3-4টা ক্লিনিক্যাল কোশ্চেনের অ্যান্সার এমনিতেই দিতে পারবেন। আর দেখা যাবে যে কিছু কিছু 3-4টা কোশ্চেন এত ইজি আসে যে আপনি এমনিতেই পারবেন। হ্যাঁ, দেখা যাবে যে আপনার লাঙের ইনফাইসিমেটাস চেঞ্জে কি কি মানে লাঙের হচ্ছে সিওপিডি তে কি কি চেঞ্জ হয় ওই জিনিসটা দেখা গেল চলে আসলো, ওইটা তো আমরা এমনিতেই পারি না, মোটামুটি তো আমরা জানি যে কি কি হয়।
মানে মানে ইমফাইসমেটাস চেঞ্জ হলে বা সিওপিডির ক্ষেত্রে মানে এই টাইপের কোশ্চেন কিছু কিছু আসবে, যেটা দেখা যাবে যে 3-4 মার্কস, খুবই কমন, খুবই ইজি, আপনি এমনি পারবেন ওটা, ইচ এন্ড এভরি ওয়ান পারবে। তাহলে মোটামুটি দেখা যাবে যে সিস্টেমিক ম্যাথ 10টা কোশ্চেনের মধ্যে 6টা আপনি পড়েন না পড়েন এমনি পারবেন, আর বাকি দেখা যাবে 3 থেকে 4টা এত টাফ আসবে যে আপনি পড়েও পারবেন না। এই জন্য সিস্টেমিক ম্যাথ থেকে মোটামুটি মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমরা হাইস্ট 5টা থেকে 6টার অ্যান্সার করবো, বাকি 4টা আমাদের কখনো কখনো লাখ খারাপ থাকলে 5টা আমাদের ছেড়ে আসতে হবে। এই জন্য হচ্ছে ভয় পাওয়া যাবে না বা মন খারাপ করা যাবে না পরীক্ষা হলে। হ্যাঁ, পরীক্ষার ফলে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমার তো 70 তুলতে হবে, আমার তো 100 তোলার দরকার নাই, বা কেউ মার্কসও জানবে না, এখানে কোনো প্লেসও দেয় না। যার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের বেসটা স্ট্রং করতে হবে। মানে আমাদের হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, তারপরে প্যাথোলজি, দেন আমাদের হেমাটোলজি, এই জিনিসগুলো, আর ফিজিওলজির ভেতরে এন্ডোক্রাইন, রেনাল, অ্যাসিড বেস ব্যালান্স, এই জিনিসগুলো থেকে কিছুই ভুল করা যাবে না। মোটামুটি 98% কারেক্ট করতে হবে। এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে না, অ্যাটলিস্ট 98% আপনাকে কারেক্ট করতে হবে। 100 আপনি নাও পারতে পারেন, 98% কারেক্ট না করলে চান্স পাওয়া টাফ। হ্যাঁ, বা হচ্ছে 70 তোলা টাফ তখন। আর এইদিকে যেটা সিস্টেমিক প্যাথো থেকে আমরা অ্যাটলিস্ট 5টা কারেক্ট করার জন্য টার্গেট করবো এবং সেভাবেই পড়বো। আমি সিস্টেমিক প্যাথোটাকে মোটামুটি ছোট করে দাগায় দেওয়ার চেষ্টা করব। হয়তো আর একটা ক্লাস নিব, এটা ফার্স্ট ক্লাস, এরপর হয়তো আর একটা বা 2টা ক্লাস নিতে পারি, তবে অল্প টাইম ক্লাস নিব। আর সিস্টেমিক প্যাথো থেকে মেনলি কোন জায়গা থেকে পড়বো সিস্টেমিক প্যাথো? তো সিস্টেমিক প্যাথোর তো আসলে ওরকম কোনো আলাদা নোট বা কিছু নাই। জেনেসিস থেকে 3টা শীট আছে সিস্টেমিক প্যাথোর, সিস্টেমিক প্যাথো 1, 2, 3। আমরা ওইখান থেকে জেনেসিসের শীট থেকেই জাস্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক সেই জিনিসগুলো আমরা দেখবো। কারণ এখন রবিন্স খোলা বা এখন এন্ডেভার গাইড পড়া অনেকেই বলে পড়তে, বাট এটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আর রবিন্স থেকে খুলে খুলে চার্ট করাটাও এখন অত বেশি সময় নেই। এই টপিকটা এত আহামরি ইম্পর্টেন্ট না যে আমরা এত টাইম দিব। যার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি স্লাইডে দেখিয়ে দিব কিছু, ওগুলো পড়বো। আর হচ্ছে পেপার থ্রি পোর্শনটা মানে সিস্টেমিক প্যাথোর যে 3টা মানে শীট আছে জেনেসিসের, ওই 3টা শীট আমরা পড়বো। আমি যতটুকু দাগায় দিব অতটুকু আপনারা দেখবেন, আর কারো যদি নিজস্ব ইন্টারেস্ট থাকে তাহলে সে আরেকটু বেশি দেখতে পারেন। এখন আমাদের সিস্টেমিক প্যাথো থেকে যে 2টা কোশ্চেন অবশ্যই আসে, যেমন মোস্ট কমন টিউমার্স আর মোস্ট কমন এনিথিং। মোস্ট কমন এনিথিং মানে আমি বুঝিয়েছি যে মোস্ট কমন ডিজিজ অফ হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে সেটা, বা মোস্ট কমন ভাস্কুলার ডিজিজ হতে পারে। যেই জায়গায় আপনারা মোস্ট কমন দেখবেন, হ্যাঁ, সেই জিনিসটা মার্ক করে রাখবেন, যেটা যে কোনো জিনিস পড়ার সময় হোক না কেন। কারণ আমাদের সিঙ্গেল বেসে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আসে যে হুইচ ইজ দি মোস্ট কমন। যেমন আমাদের বার এসেছিল যে পেপার 2 এর উদাহরণ দিচ্ছি, হুইচ ওয়ান ইজ দি মোস্ট কমন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, মানে এটার অ্যান্সার ছিল হচ্ছে টিএলডি, বাট আমি ভুল করে ফিল্ম ব্যান্ডেজ দিয়ে এসেছিলাম। কারণ হচ্ছে আমরা 3টা অ্যান্সার জানতাম কিন্তু কোনটা মোস্ট কমন সেটা জানতাম না। সিমিলারলি এই ক্ষেত্রেও তাই, যখনই আপনারা যে টপিকটাই পড়বেন, যেহেতু এটা এফসিপিএস সিঙ্গেল বেসড একটা ব্যাপার আছে, সবসময় মাথায় রাখবেন মোস্ট কমন জিনিসটা কি, এখানে শুরুতে কোন পয়েন্টটা আছে ওইটাই হবে আপনার হচ্ছে মোস্ট কমন। এরপর হচ্ছে আমাদের যে 2টা জিনিস লাগবে, মোস্ট কমন টিউমার, সেটা আমি স্লাইডে দেখাবো মোস্ট কমন টিউমার কি কি আছে। আর ইনভেস্টিগেশন অফ চয়েস জিনিসটা হচ্ছে আমি ইনভেস্টিগেশন অফ চয়েসটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, কোনটার জন্য কি 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 ইনভেস্টিগেশন ভালো হবে ওটা আমি আজকে গ্রুপে শেয়ার করে দিব আপনাদের। তো এখন হচ্ছে আমরা যেই টপিক গুলো আমাদের লাগবে, ইনফিনিটি স্টার টপিক, সিস্টেমিক প্যাথোর ভেতরে যে টপিক গুলো ইনফিনিটি স্টার, যেগুলো না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া যাবে না। মানে প্লাস হচ্ছে যারা আমার মতো ফাঁকিবাজ বা হচ্ছে যারা একটু কম পড়েন, পরীক্ষাতে পড়ার টাইম পায় না, তাদের যে টপিক গুলো দেখে যেতেই হবে, ওই কয়টা টপিক আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে মানে এই কয়টা টপিক ছেড়ে যাওয়া যাবে না। মানে আল্লাহ ফেভার করলে বা লাখ ফেভার করলে এই কয়টা টপিক থেকে দেখা যাবে যে আপনি 4টাও কমন পেয়ে যেতে পারেন মুশকিল। আমি কিছু টপিক দেখাবো 6-7টার মধ্যে, এই কয়টা টপিক মাস্ট পড়ে যেতে হবে, এগুলো সব ইনফিনিটি স্টার টপিক। এই ইনফিনিটি স্টার টপিক গুলো কি? পুরো সিস্টেমিক প্যাথর, বোনস থেকে বোনস এর টিউমার, অস্টিওসার্কোমা, জায়ান্ট সেল টিউমার, ইউইং সার্কোমা, এগুলো ডিটেলস পড়তে হবে উইথ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। প্রতিটা এই 3টা টিউমার ডিটেলস পড়বো আমরা, মোটামুটি জেনেসিসের শীট থেকেই পড়লেই হবে। আর টুকটাক যে এক্সট্রা কথা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদের। এরপর অস্টিওমাইলাইটিস কোন কোন অর্গানিজম দিয়ে হচ্ছে আর কোন কোন পোর্শনে হয় বোনস এর, এই জিনিসটা আমাদের জানতে হবে।
বোন হিলিংস এর স্টেপ, বোন হিলিং এর স্টেপস কি কি আছে এই জিনিসটাও ইম্পর্টেন্ট। এটা 3 স্টার, হ্যাঁ, রেড মার্ক করাগুলো হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার। রিকেটস আর স্কারভি রেডিওলজিক্যাল ফাইন্ডিং খুবই ইম্পর্টেন্ট, ইনভেরিয়েবলি সব এক্সরেতে আসছে, যার জন্য এই জিনিসটা আমাদের জানতে হবে। প্যাগেটস ডিজিজ আর প্যাগেটস ডিজিজ অফ বোনস যেটা, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। আর মাল্টিপল মায়োলোমা সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এখন ব্যাপার হচ্ছে এটা যে মাল্টিপল মায়োলোমা পোর্শনটা তো আমাদের মোটামুটি প্যাথোলজিরও একটা অংশ। সিমিলারলি সব জিনিসই তাই, মোটামুটি দেখা যাবে যে আগে পিছনে পড়া থাকলে বা অন্যান্য টপিক গুলো পড়া থাকলে কাভার হয়ে যাবে, কিন্তু বোনস রিলেটেড টপিক গুলো একটু কাভার হওয়া টাফ, যেহেতু আমাদের এখানে অর্থোপেডিক্স টপিকটা নাই, এই জন্য আমরা হচ্ছে বোনস এর টপিক গুলোর উপর জোর দিব। আর এছাড়া আর কি কি টপিক লাগবে, এই যে বোনসের এই টপিক গুলো থেকে আপনি একটা বা দুইটা কোশ্চেন অবশ্যই পাবেন, টপিক থেকে কোশ্চেন হবে না এরকম হবে না। আবার আমাদের রেনাল ক্যালকুলাস বা রেনাল স্টোন, হ্যাঁ, স্টোন রিলেটেড কোশ্চেন আসবেই। আইদার আপনি একটা পান, মানে একটা না একটা আসবেই, সাধারণত আসে, এখন খুব রেয়ার ক্ষেত্রে হয়তো বা আসবে। এরপর আমাদের থাইরয়েড কার্সিনোমা থেকে ইনভেরিয়েবলি কোশ্চেন আসে। মোস্ট কমন থাইরয়েড কার্সিনোমা কোনটা, পিলারি কার্সিনোমা, হ্যাঁ, মোস্ট কমন থাইরয়েড কার্সিনোমা কোনটা, কোনটা সবচেয়ে ডেঞ্জারাস, এরকম কোশ্চেন আসতে পারে। এরপর অল এন্ডোক্রাইন ডিসঅর্ডার, অল এন্ডোক্রাইন ডিসঅর্ডার মানে কি, হাইপোথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম সিনড্রোম। তারপরে আমাদের অ্যাড্রেনোকর্টিকাল বেশি সিক্রেট হলে কি হবে, ফিওক্রোমোসাইটোমা। এই জিনিসগুলো তো আমাদের হচ্ছে ফিজিওলজির সাথেও আমরা পড়েছি, হ্যাঁ, ফিজিওলজি এন্ডোক্রাইনটা যখন পড়বো তখনই আমরা এই জিনিসগুলো পড়ে ফেলবো, কুশিং এ কি কি সিমটম দেখা যায়। তারপর আমাদের হচ্ছে হাইপার থাইরয়েডিজম হলে কি হবে, হাইপার প্যারাথাইরয়েডিজম হলে কি হবে, প্যারাথাইরয়েড হরমোন কারা কন্ট্রোল করে, এই জিনিসগুলো আমরা হচ্ছে ফিজিওলজির সাথে পড়ে ফেলবো। এরকম না যে এন্ডোক্রাইন পোর্শন আমি সিস্টেমিক প্যাথোলজিতে আলাদা পড়লাম, আবার আমি এন্ডোক্রাইন ফিজিওলজিতে আলাদা পড়লাম, এরকম না, দুইটাকে কম্বাইন করে এক জায়গায় নিয়ে আসবো। এন্ডোক্রাইন পোর্শনটা থেকে আমি কি কতটুকু পড়তে হবে জেনেসিসের শীটে দাগায় দিব, আপনারা আপনাদের প্যাথোলজি ফিজিওলজিটা যেখানে পড়েছেন সেখানে যতটুকু জিনিস এক্সট্রা কতটুকু আপনারা লিখে রাখবেন, তাহলে পরীক্ষার সময় আপনাদের আর দুইটা শীট বের করতে হবে না। কনজেনিটাল অ্যানোমেলি অফ ইউটেরাস, কনজেনিটাল অ্যানোমেলি অফ ইউটেরাস মানে কি কি টাইপস এর ইউটেরাস আছে, বাইকর্নুয়েট, তারপর ইউনিকর্নুয়েট, আরো টাইপ আছে, টোটাল মোস্ট প্রবাবলি 7টা টাইপ আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, দুইবার কোশ্চেন এসেছে কনজেনিটাল অ্যানোমেলি অফ ইউটেরাস থেকে, আমাদের মাস্ট দেখতে হবে। কজেস অফ ডিইউবি, হ্যাঁ, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, আর কোশ্চেন আসছে একবার, এই টপিকটাও ইম্পর্টেন্ট। মোস্ট কমন কজ কি, সিঙ্গেল ব্রেস্ট এসেছিল, এটার অ্যান্সার হচ্ছে অ্যানোভুলেশন, হ্যাঁ, অ্যানোভুলেশনটা হচ্ছে মোস্ট কমন কজ, আর আদার কজেস গুলো আমরা একবার দেখবো। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমার স্টেজিং, সার্ভাইকাল কার্সিনোমার স্টেজিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন এসেছে, হ্যাঁ। এবার আমরা চলে যাই মোস্ট কমন টিউমার, মোস্ট কমন টিউমার কোথায় কোনটা, এটা আমি সুন্দর করে নোট করে দিয়েছি এখানে, মোটামুটি সবই কভার হবে, এটা আর আলাদা পড়ার দরকার নাই। এটা এখন আমি সবগুলো ধরে ধরে রিডিং দিব না, কারণ যেহেতু টাইম কম আমাদের শীটও দেখাতে হবে, এই জন্য আমরা হচ্ছে এখন জাস্ট আপনাদের শর্টকাটে একটু বলি, আপনারা জাস্ট একবার শোনেন, পরে আপনারা খাতায় এটা সুন্দর করে নোট করে ফেলবেন, বা চাইলে মোস্ট কমন টিউমার গুলোর আমি যেহেতু টাইপ করে দিয়েছি আপনারা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন। তাহলে কি হলো, মোস্ট কমন বোন ম্যালিগন্যান্ট বোন টিউমার কি, মেটাস্টেটিক টিউমার, এই কোশ্চেন গুলো বোঝা একটা বড় ব্যাপার, হ্যাঁ, যে মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার যদি বলে তখন বলতে হবে মেটাস্টেটিক টিউমার, কিন্তু যদি প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার বলে, প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার মানে কি অরিজিনই বোনসে, এখন মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে মেটাস্টেসিস, অন্য জায়গা থেকে বোনসে মেটাস্টেসিস হয়েছে, এই জিনিসটা মোস্ট কমন ম্যালিগন্যান্সির ভেতরে। কিন্তু যদি আপনার কোশ্চেনে থাকে প্রাইমারি ম্যালিগন্যান্ট মোস্ট কমন বোন টিউমার, প্রাইমারি মানে কি বোনসটাই হচ্ছে অরিজিনাল সাইট, এই কোশ্চেন গুলো বুঝতে হবে আমাদের, হ্যাঁ, তখন মেটাস্টেসিস কিন্তু অ্যান্সার হবে না। মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার, প্রাইমারি মানে হচ্ছে সে নিজেই অরিজিনাল সাইট, হ্যাঁ, যেমন প্রাইমারি টিবি কোথায় হয়, লাংসে হয়, যেমন প্রাইমারি বোন টিউমারটা বোনসেই অরিজিন হবে, এটা হচ্ছে আমাদের অস্টিওসার্কোমা। তাহলে আমাদের কি হলো, মোস্ট কমন ম্যালিগন্যান্ট বোন টিউমার, মেটাস্টেটিক বোন টিউমার, ম্যাক্সিমাম টিউমার গুলো কি হয়, অস্টিওলাইটিক। অস্টিওলাইটিক মানে কি, অস্টিওলাইটিক মানে হচ্ছে একটু মানে হালকা কালো 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 হবে, একটু খাওয়া 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 হবে, হ্যাঁ, অস্টিওলাইটিক। এরপরে আমাদের হচ্ছে মানে ম্যালিগনেন্সি কোথা থেকে মেটাস্টেসিস হতে পারে, প্রোস্টেট, ব্রেস্ট, লাং, কিডনি, থাইরয়েড থেকে, হ্যাঁ। এর মধ্যে প্রোস্টেট, এটা শুধুমাত্র প্রোস্টেট এটা হয় অস্টিওব্লাস্টিক। অস্টিওব্লাস্টিক মানে কি, অস্টিওব্লাস্টিক মানে হচ্ছে বোন ফর্মিং হবে, মানে বোনসটা আরো বেশি সাদা হয়ে যাবে। আমরা তো এক্সরে রিপোর্ট করে দেখেছি কিছু কিছু এক্সরে আছে মানে কালো কালো কালো, মানে বোনস গুলো তো নর্মাল একটা ডেন্সিটি আছে, কালো বা মানে একটু হালকা কালো সাদা মিক্স থাকে সাধারণত, অনেক বেশি সাদা হয়ে গেলে সেটা অস্টিওব্লাস্টিক। প্রোস্টেটের ক্ষেত্রে এরকম হয়, বোনস গুলো অনেক বেশি সাদা। আর যখন আপনার অস্টিওলাইটিক তার মানে বোনস গুলো একটু খাওয়া খাওয়া কালো কালো হয়, হ্যাঁ। এবার আমাদের মোস্ট কমন বিনাইন বোন টিউমার কি, অস্টিওকন্ড্রোমা।
দেন আমরা চলে যাই মোস্ট কমন লিভার টিউমার, মেটাস্টেটিক টিউমার, তবে মোস্ট কমন বিনাইন হেপাটিক টিউমার বলে হেমানজিওমা। আর প্রাইমারি ম্যালিগনেন্ট হেপাটিক টিউমার মোস্ট কমন কি হেপাটোসেলুলার কার্সিনোমা। আর যদি প্রাইমারি ম্যালিগনেন্ট টিউমার অফ বাইল ডাক্ট বলে তখন অ্যান্সার হবে কোলেনজিও কার্সিনোমা। প্রতিটা কোশ্চেন একটু বুঝতে হবে এবং এই স্লাইড গুলো প্রতিটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে মোস্ট কমন চাইল্ডহুড হেপাটিক টিউমার কি হেপাটোব্লাস্টোমা। তারপর কমন লাং টিউমার কি অ্যাডিনোকার্সিনোমা। ইসোফেজিয়াল কার্সিনোমা কি স্কোয়ামাস সেল কার্সিনোমা। দেন আমাদের কি বলেছে মোস্ট কমন বিনাইন টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড প্রিওক্রোমোসাইট মানে প্রিওমরফিক অ্যাডিনোমা। আর ম্যালিগনেন্টটা হচ্ছে মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা। মোস্ট কমন থাইরয়েড কার্সিনোমা কি প্যাপিলারি কার্সিনোমা। হ্যাঁ, আচ্ছা এখানে ভুল করে ইয়ে উঠে গিয়েছে, মোস্ট কমন লাং হবে না, মোস্ট কমন থাইরয়েড কার্সিনোমাটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। দেন আমাদের মোস্ট কমন বিনাইন টিউমার অফ ব্লাড ভেসেল কি হেমানজিওমা। আর মোস্ট কমন টিউমার অফ সিএনএস বিনাইন কি মেনিনজিওমা। ম্যালিগনেন্ট হচ্ছে গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মিস। আর চিলড্রেনের ক্ষেত্রে কি পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা। আর ম্যালিগনেন্ট হচ্ছে মেডুলোব্লাস্টোমা। দেন আমাদের মোস্ট কমন ওভারিয়ান টিউমার কি সারফেস এপিথেলিয়াল টিউমার। আর মোস্ট কমন ওভারিয়ান জার্ম সেল টিউমার অর কমনেস্ট প্রাইমারি বিনাইন টিউমার অফ ওভারি হচ্ছে ওভারিয়ান অর সিস্টিক টেরাটোমা। ওভারিয়ান টেরাটোমা হলেও অ্যান্সার হবে, সিস্টিক টেরাটোমা হলেও অ্যান্সার হবে। আর মোস্ট কমন ম্যালিগনেন্ট ওভারিয়ান জার্ম সেল টিউমার কি ডিসজার্মিনোমা। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে পড়তে হবে। আমি একসাথে লিখেছি পরপর যেন আপনাদের মাথার মধ্যে জিনিসটা ভালোভাবে ক্যাচ করে। মোস্ট কমন ওভারিয়ান টিউমার কি সারফেস এপিথেলিয়াল টিউমার, কিন্তু যখনই বলবে মোস্ট কমন ওভারিয়ান জার্ম সেল টিউমার কি তখন অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওভারিয়ান টেরাটোমা। আর যখন আবার বলছে যে মোস্ট কমন ওভারিয়ান জার্ম সেল টিউমারের আগে যদি ম্যালিগনেন্ট লাগে তখন অ্যান্সার হয়ে যাবে ডিসজার্মিনোমা। এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রেখে বারবার বারবার একটু পড়বেন, তাহলে ব্রেনের মধ্যে ভালোভাবে ক্যাচ করবে। দেন আমাদের চলে গেল যে মোস্ট কমন টেস্টিকুলার টিউমার জার্ম সেল টিউমার, মোস্ট কমন টেস্টিকুলার ম্যালিগনেন্ট জার্ম সেল টিউমার কি সেমিনোমা। আর মোস্ট কমন টেস্টিকুলার টিউমার ইন চিলড্রেন হচ্ছে এন্ডোডার্মাল সাইনাস টিউমার, ইয়ক স্যাক টিউমার অ্যানাদার নেম। আর রেনাল মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে মোস্ট কমন রেনাল টিউমার কি আমরা জানি রেনাল সেল কার্সিনোমা। এখন রেনাল সেল কার্সিনোমারই আরো দুটা নাম আছে, হাইপারনেফ্রোমা আর একটা নাম আছে, এই দুটা নাম আমরা একটু পড়ে ফেলবো। এরপর আমাদের মোস্ট কমন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ক্যান্সার কি ইউরোথেলিয়াল কার্সিনোমা আর ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ দি ব্লাডার। আর মোস্ট কমন কার্সিনোমা অফ সার্ভিক্স কি স্কোয়ামাস সেল কার্সিনোমা। দেন আমাদের মোস্ট কমন ক্যান্সার ইন মেল কি কার্সিনোমা অফ প্রোস্টেট। হ্যাঁ, কার্সিনোমা অফ প্রোস্টেটের কারণে ডেথ রেট হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। আর তাহলে ফার্স্ট সবচেয়ে বেশি ডেথ রেট কোন ক্যান্সারে মেলদের, এটা হচ্ছে লাং ক্যান্সার। আর ফিমেলের ক্ষেত্রে মোস্ট কমন টিউমার কি এটা আমরা অলমোস্ট সবাই জানি, এটা হচ্ছে আমাদের ব্রেস্ট ক্যান্সার। তাহলে এইটা হলো মোটামুটি আমাদের মোস্ট কমন কোথায় কোন টিউমার, অলমোস্ট সবকিছুই কভার করা হয়েছে। আমি কিছু হেল্প রেডিওলজি যে পার্ট 1 বিডি গ্রুপ ওখান থেকেও কিছু হেল্প নিয়েছি আর কিছু নিজেও নোট করেছি। মোটামুটি অলমোস্ট সবগুলোই কভার করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, আর কিছু যদি এক্সট্রা আপনারা পান করতে গিয়ে অবশ্যই নিজেরা নিজ দায়িত্বে অ্যাড করে নেবেন, কারণ যত বেশি মোস্ট কমন জানবেন আপনার অ্যান্সার সিঙ্গেল বেস্ট অ্যান্সার করতে তত সুবিধা হবে। দেন এখন আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট এক কোশ্চেন এসেছিল মোস্ট প্রবাবলি জুলাই 2019 বা তার আগে, মোস্ট কমন সাইট অফ অস্টিওমাইলাইটিস চিলড্রেনের ক্ষেত্রে কোনটা। চিলড্রেনের ক্ষেত্রে মোস্ট কমন সাইট অফ অস্টিওমাইলাইটিস হচ্ছে মেটাফাইসিস। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কি অ্যাডাল্টের ক্ষেত্রে এপিফাইসিস। এই জিনিসটা মনে রাখতে হবে। আর মোস্ট কমন চাইল্ডহুড টিউমার কি বাচ্চাদের ক্ষেত্রে কোন টিউমারটা মোস্ট কমন, এটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া 23%। হ্যাঁ, মোস্ট কমন চাইল্ডহুড টিউমার বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে কমন তাহলে কোন টিউমার, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। দেন আমাদের মোস্ট কমন ফর্ম অফ ভাস্কুলাইটিস ইন ওল্ড অ্যাডাল্ট কি টেম্পোরাল আর্টেরাইটিস বা জায়ান্ট সেল আর্টেরাইটিস। আর আরেকটা জিনিস আমার হয়তো বাই মিস্টেক বাদ চলে গিয়েছে, এই জিনিসটা একটু লিখে রাখবেন যে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ কি ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। যদিও আমরা টপ নিয়ে টেট্রোলজি অফ ফ্যালপ নিয়ে বেশি ডিসকাস করি, কিন্তু আমাদের হচ্ছে মোস্ট কমন চাইল্ডহুড কনজেনিটাল অ্যানোমেলি কি সেটা হচ্ছে আমাদের, বা হচ্ছে মোস্ট কমন চাইল্ডহুড কার্ডিয়াক অ্যানোমেলি কি সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ভিএসডি। এখানে প্লিজ 4 নাম্বার দিয়ে আপনারা অ্যাড করেন যে মোস্ট কমন কনজেনিটাল কার্ডিয়াক হার্ট ডিজিজ ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। দেন আমাদের হচ্ছে বোন টিউমার্স গুলো থেকে আমরা নোট করব যা অস্টিওসার্কোমা, জায়ান্ট সেল টিউমার, রিং সার্কোমা গুলো প্লাস আরো যে টিউমার গুলো আছে যদি আমরা এভাবে নোট করি কোন সাইটে হচ্ছে ফিচার কি, ফিচার মানে হচ্ছে কোনটাতে অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স হচ্ছে, কোনটাতে কর্ডম্যান ট্রায়াঙ্গেল থাকছে, আর কোনটার ক্ষেত্রে এজ গ্রুপটা কত।
হ্যাঁ, এই জিনিসটা আমরা হচ্ছে এইভাবে সাইড ফিচার আর এজ আকারে আমরা নিজেরা খাতায় এটা নোট করবো, পার্সোনালি এটা নিজেরা নোট করবেন। আমি চাইলে করে দিতে পারতাম, কিন্তু আপনারা পড়ে নোট করলে আপনাদের ভালো মনে থাকবে, এই জন্য আমি এখানে জিনিসটা নোট করে দিই না, আপনারা কাইন্ডলি পড়ে নোট করবেন। আর এইগুলো হচ্ছে কিছু ছবি আমি মেনলি আমাদের আগে এন্ডেভার গাইড থেকে নিয়েছি, যেগুলো আমাদের জেনেসিসের শিটে নাই, কিন্তু আমাদের মানে কোশ্চিনে এসেছে, প্লাস ইম্পর্টেন্ট, যেন আপনাদের কারো বাসায় গাইড না থাকলে আপনারা পিডিএফ থেকে পড়তে পারেন, এই জন্য নেওয়া। পিডিএফ আমি ছবিগুলো অ্যাড করে দিয়েছি যেন আপনাদের সুবিধা হয়, যেগুলো জেনেসিস শিটে নাই ওগুলো আমি ছবি তুলে এখানে অ্যাড করেছি। এখন আমাদের ক্লিনিক্যাল স্টেজিং অফ সার্ভাইকাল কার্সিনোমা মোস্ট প্রবাবলি 2বার কোশ্চিন এসেছে। পুরাটা আমরা এত ডিটেলস পড়বো না, আমরা মেইনলি জানবো যে স্টেজ 1-এ কি হবে, কার্সিনোমাটা শুধুমাত্র সার্ভিক্স এর ভেতরে কনফাইন থাকবে। স্টেজ 1-এর আবার 2টা ভাগ করেছে, 1-এর বি। এগুলো আমাদের অত ডিটেলস যদি মনে না থাকে প্রেশার দেওয়া দরকার নাই ব্রেনের ওপর, যারা পারবেন তারা মুখস্থ করবেন। তবে মেইনলি আমাদের যেটা মনে রাখতে হবে ব্রড হেডিং গুলো, স্টেজ 1-এ কি হবে, কার্সিনোমা স্ট্রিক্টলি কনফাইন থাকবে সার্ভিক্সে। স্টেজ 2-তে কি হবে, কার্সিনোমা ইনভেটস বিয়ন্ড ইউটেরাসটাকে, এটা পার হয়ে যাবে, ইউটেরাসটাকে ক্রস করবে, কিন্তু পেলভিক ওয়াল বা লোয়ার থার্ড অফ ভ্যাজাইনাতে যাবে না, মানে লোয়ার থার্ড অফ ভ্যাজাইনা আর পেলভিক ওয়ালটাতে এরা হচ্ছে ইনভেট করবে না। স্টেজ 3-তে তাহলে কি হবে, যেহেতু 2টা পয়েন্ট ওখানে বাদ থেকে গিয়েছে স্টেজ 2-তে, তাহলে স্টেজ 3-তে হচ্ছে টিউমার এক্সটেন্ড করে পেলভিক ওয়ালে or involve lower third of vagina, হ্যাঁ, and causes hydronephrosis and non-functional kidney। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে মানে স্টেজ 2-তে যে 2টা অর্গান ইনভেট করলো না, স্টেজ 3-তে যে সেই 2টা পোর্শন ইনভেট করবে। আর স্টেজ 4-এ যে কি হবে, এক্সটেন্ড বিয়ন্ড দি ট্রু পেলভিস, মানে পেলভিসটাকে ক্রস করে যাবে, ডিস্টেন্ট মেটাস্টেসিস হবে। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট অর্গান বা ডিস্টেন্ট অর্গান, যেগুলো পেলভিসের বাইরে সেই অর্গানগুলোতে মেটাস্টেসিস হবে। এটা হচ্ছে আমাদের ব্রড হেডিং। আর ভেতরের হেডিং গুলো মুখস্থ করবেন, মানে আসতে পারে, কিন্তু হচ্ছে যাদের একটু কঠিন লাগবে তারা কাইন্ডলি ব্রড হেডিংটা মনে রাখবেন, স্টেজ 1টা কি, স্টেজ 2টা কি, 3টা কি, 4টা কি, খুবই সোজা। স্টেজ 1-এ শুধুমাত্র সার্ভিক্স মানে ইউটেরাসই মনে রাখবো আমরা। স্টেজ 2-তে কি হচ্ছে, যে ইউটেরাসের বাইরে যাচ্ছে কিন্তু এটা ভ্যাজাইনাল লোয়ার থার্ড আর হচ্ছে পেলভিক ওয়ালটাকে ইনভলভ করছে না। স্টেজ 3-তে যে কি করছে, পেলভিক ওয়াল আর ভ্যাজাইনাল লোয়ার থার্ডকে ইনভলভ করছে, কিডনিতে একটু ডিসফাংশন করছে। আর স্টেজ 4-এ যে কি হচ্ছে, ট্রু পেলভিসটাকে ক্রস করে যে অ্যাডজাসেন্ট অর্গান আর ডিস্টেন্ট মেটাস্টেসিস করছে। হ্যাঁ, এরপর আমাদের কজেস অফ ডিইউবি, কজেস অফ ডিইউবিটা আমরা পড়বো সবগুলো, কিন্তু মেইন কজ কি, ফাংশনাল মেনোরেজিয়া আর অ্যানোভুলেটরি, যেটা এটাই হচ্ছে আমাদের মেইন কজ। হ্যাঁ, কমন হচ্ছে অ্যানোভুলেটরি ডিইউবি। এরপরে আমাদের এটা হচ্ছে মানে কার্সিনোমা গুলোর ক্লাসিফিকেশন খুবই 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 ইম্পর্টেন্ট থাইরয়েড কার্সিনোমা গুলোর ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি যে নিচে লিখে দিয়েছি, প্যাপিলারিটা মোস্ট কমন, সেকেন্ড মোস্ট কমন হচ্ছে ফলিকুলার কার্সিনোমা, আর আমাদের হচ্ছে অ্যানাপ্লাস্টিকটা লেস কমন। তারপর সবচেয়ে মানে খারাপ প্রগনোসিস কাদের, ফলিকুলার, মেডুলারি আর অ্যানাপ্লাস্টিকের। গুড প্রগনোসিস কার, প্যাপিলারি আর হচ্ছে লিম্ফোমা। এভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, গুড কার, ব্যাড কার, এভাবে মনে রাখবো আমরা, তাহলে দেখা যাবে যে কার স্পেশাল ফিচার, স্যামোমা বডি দিয়ে কোশ্চেন আসে, অরফান অ্যানিআই দিয়ে কোশ্চেন আসে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে কোথায় কি স্পেশাল ফিচার পাওয়া যায় কোন কার্সিনোমাতে। এই যে সি সেল বা প্যারাফলিকুলার সেল থাকবে কোথায়, মেডুলারি কার্সিনোমাতে। আর কোনটা কিভাবে স্প্রেড হচ্ছে, হ্যাঁ, লিম্ফেটিক স্প্রেড কোনটা, কোনটা ব্লাড স্প্রেড। এভাবে আপনারা এটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, যেহেতু থাইরয়েড কার্সিনোমা থেকে 2 থেকে 3বার কোশ্চেন এসেছে মোস্ট প্রবাবলি ইনফিনিটি স্টার। হ্যাঁ, আর এরপর আমরা আসি যে টপিকটা থেকে ইনভেরিয়েবলি প্রতিবার কোশ্চেন আসে, এবারও আসতে পারে, ইনশাল্লাহ আসবে হয়তোবা। আমাদের হচ্ছে রেনাল ক্যালকুলাস। রেনাল ক্যালকুলাস থেকে কি কি টাইপের ক্যালকুলাস আছে, কোনটা কত পার্সেন্ট পড়ার দরকার নেই, কিন্তু কোনটা সবচেয়ে বেশি হয়, অক্সালেট স্টোন, এগুলো মনে রাখবো আমরা। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সিস্টিন স্টোনটা এর সাথে কম হয়, মানে কোনটা কতটুকু হয় এটা মনে রাখবো। মেইনলি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এখানকার প্রতিটা পয়েন্টে আমরা পড়বো কোনটার কম্পোজিশন কি, কোনটার মানে স্ট্রাকচার কি, সেই মানে কোন শেপ কেমন, এগুলো আমরা দেখবো। তবে মেইনলি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে রেডিও অপাক কোনগুলো, রেডিও লুসেন্ট কোনগুলো। মনে রাখতে হবে 90% স্টোন হচ্ছে আমাদের রেডিও অপাক। রেডিও অপাক মানে কি, এক্স রেতে সাদা দেখা যাবে। হ্যাঁ, রেডিও লুসেন্ট মানে কি, লুসেন্ট মানে হচ্ছে এক্স রেতে কালো দেখা যাবে। ঠিক আছে, মানে হচ্ছে লাইটিক বা হচ্ছে কালো দেখা যাবে। লুসেন্টটাকে আমরা মনে রাখতে পারি লাইটিক থেকে, লাইটিক লেশন যেহেতু কালো দেখা যায়, লুসেন্সিও কালো দেখা যাবে। আর অপ্যাক মানে সাদা দেখা যাবে। 90% স্টোন হচ্ছে আমাদের এক্স রেতে সাদা দেখা যাবে। তবে কোনগুলো লুসেন্ট দেখা যাবে, ইউরিক অ্যাসিড স্টোন আর জ্যান্থিন স্টোন। হ্যাঁ, ইউরিক অ্যাসিডের পাশে বড় করে জ্যান্থিন স্টোন লিখে দিবেন, খুবই ইম্পর্টেন্ট। জ্যান্থিন স্টোন কালো দেখা যায়।
এই জন্য ডায়াগনোসিসে আমাদের সমস্যা হয়। এখন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু এগুলো রেডিও অপ্যাক এবং এক্স রে তে ভালো ধরা পড়ে, তাহলে এই জিনিসটা মানে পাশে লিখে রাখেন বা মনে রাখেন। তাহলে আমরা রেনাল স্টোন দেখার জন্য কি করব, আমরা শুরুতে আমাদের ফার্স্ট মোডালিটি হবে এক্স রে, ঠিক আছে, আমরা এক্স রে করলে ভালো বুঝবো। আর যদি আমাদের বলা হয় যে কনফার্মেটরি টেস্ট ফর রেনাল স্টোন বা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হবে হচ্ছে আমাদের কি সিটি স্ক্যান। সিটি স্ক্যানে রেনাল স্টোন সবচেয়ে ভালো বোঝা যায়। সিটি সিটি স্ক্যান করবো। হ্যাঁ, এছাড়াও আমরা ইউরেটারিক স্টোনের ক্ষেত্রে আমরা কিন্তু আইভিইউ করে দেখতে পারি। তবে যে কোনো ইউরেটারিক বা রেনাল স্টোন দেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বা বেস্ট মোডালিটি অফ চয়েস ফর রেনাল স্টোন বললে আমরা বলবো তখন সিটি স্ক্যান। আর যদি বলে হুইচ ইজ দি ফার্স্ট বা ইনিশিয়াল মোডালিটি অফ টেস্ট, ইনিশিয়াল মানে বুঝতে পারছি শুরুতে একটা রুগী আসলে তুমি কি প্রেসক্রাইব করবা, সেটা হচ্ছে ইনিশিয়াল মোডালিটি, এরকম বললে তখন আমরা বলবো যে টেস্টটা হবে আমাদের এক্স রে। কিন্তু যখনই আমাকে বলবে হুইচ ওয়ান ইজ দি বেস্ট মোডালিটি অর হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, তখন আমাদের অ্যান্সারটা হবে কি সিটি স্ক্যান। হ্যাঁ, আমরা তখন সিটি স্ক্যান করে এটা আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে ইউরেটারিক স্টোনের ক্ষেত্রে আমরা নন কন্ট্রাস্ট সিটি করবো। হ্যাঁ, কন্ট্রাস্ট দিলে হবে কি ব্লাড ভেসেল গুলো সাদা হয়ে যাবে, তখন স্টোন বুঝতে সমস্যা হবে। এই জন্য আমাদের যখন রেনাল স্টোন থাকবে তখন যদি বলা হয় এনি সিটি মানে নন কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি, আমাদের অ্যান্সার হবে নন কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি। আর যদি বলা হয় মানে ইনিশিয়াল মোডালিটি বা হুইচ ওয়ান ইজ দি ফার্স্ট মোডালিটি অফ চয়েস, সেক্ষেত্রে আমরা এক্স রে দিয়ে শুরু করবো। কারণ একটা পেশেন্ট আসলে আমরা এক্স রে আলট্রাসাউন্ড আগে প্রেসক্রাইব করি, সিটি এমআরআই এগুলো অনেক কস্টলি, এগুলো পরে প্রেসক্রাইব। যখন কোশ্চেন হবে বেস্ট মোডালিটি দিয়ে, তখন আমাদের মাথায় আসবে সিটি বা হচ্ছে এমআরআই এর কথা। তাহলে পাশে আমরা লিখে রাখবো রেনাল স্টোনের ক্ষেত্রে ইনিশিয়াল মোডালিটি অফ টেস্ট হবে আমাদের এক্স রে কেইউবি। আর যদি আমাদের হচ্ছে মানে বেস্ট মোডালিটি অফ চয়েস বা গোল্ড স্ট্যান্ডার্ড মোডালিটি বলে, তাহলে হবে আমাদের সিটি স্ক্যান। সিটি স্ক্যানটা কেমন হবে, নন কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি, এনি সিটি, মানে কন্ট্রাস্ট দিব না সিটি স্ক্যানের সাথে। আচ্ছা, এখন আমরা মোটামুটি এই আমাদের ইনিশিয়াল ডিসকাশন শেষ। আজকে আমি হচ্ছে জেনেসিস এর শীট, জেনেসিস এর যেটা সিস্টেমিক প্যাথোলজি 3টা শীট আছে 1 2 3, আমরা আজকে 3 নাম্বার শীটটা দাগাবো। হ্যাঁ, 3 নাম্বার শীটে শুরু করেছে ওরা হচ্ছে বোনস দিয়ে। 3 নাম্বার শীটের 1 নাম্বার পেজটা সবাই বের করবেন। হ্যাঁ, 1 নাম্বার পেজটা শুরু হয়েছে ফ্র্যাকচার দিয়ে। এখন আমাদের ফ্র্যাকচার জিনিসটা কি, ব্রিচ ইন কন্টিনিউটি অফ বোন অ্যান্ড কার্টিলেজ। ফ্র্যাকচার কাকে বলে এই জিনিসটাকে আমরা 1 স্টার দিব। দেন আমাদের ওই পেজেই সেকেন্ড টপিকটা হচ্ছে কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার। ফ্র্যাকচারে কি কি কমপ্লিকেশন হয় এটা আমরা বড় করে আর লিখে রাখবো, আর মানে রিডিং। হ্যাঁ, আমরা রিডিং দিব এটা। যাদের কঠিন লাগবে তারা কাইন্ডলি আমি দাগাচ্ছি, আপনারা 3 স্টার 5 স্টার 1 স্টার পর্যন্ত পড়বেন। রিডিং টপিক গুলো আপনারা বাদ দিবেন, বেশি বড় মনে হলে বা কঠিন মনে হলে রিডিং টপিক গুলো বাদ দিয়েও যেতে পারেন আপনারা। এখন কমপ্লিকেশন অফ ফ্র্যাকচারের ভিতরে আর্লি জেনারেল কমপ্লিকেশন আর আর্লি লোকাল কমপ্লিকেশন গুলো আমরা বেশি ভালোভাবে পড়বো। কারণ কোশ্চেনে আসে কি হুইচ ওয়ান ইজ দি আর্লি কমপ্লিকেশন, হুইচ ওয়ান ইজ দি লেট কমপ্লিকেশন, তখন আপনি যদি আর্লি গুলো মুখস্থ করেন তাহলে আপনি লেট গুলোর অ্যান্সার ইজিলি দিতে পারবেন। আর কোনটা জেনারেল কমপ্লিকেশন কোনটা লোকাল কমপ্লিকেশন এই জিনিসটা আমাদের হচ্ছে পড়ে বুঝতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের হাইপোক্লিয়েমিক শক, শক তো পুরো বডিতে হয়, তাহলে এটা জেনারেল। আর যদি আমাদের বলা হয় যে মানে সফট টিস্যু কম্পোজিট সফট টিস্যু ইনভলভমেন্ট, ওটা তো লোকালি হবে, যে জায়গায় ফ্র্যাকচার হচ্ছে ওই জায়গায় টিস্যু ফুলবে, পুরো বডি তো ইডিমা ছাড়া ফুল আনলাইকলি। এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আমরা দেখছি যে মানে কমপ্লিকেশন অফ ফ্র্যাকচারটাকে 4 ভাগে ভাগ করে বলেছে, আর্লি জেনারেল কম্পোজিশন, আর্লি লোকাল কমপ্লিকেশন, আর্লি লেট আর হচ্ছে লেট জেনারেল, লেট লোকাল। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা আর্লি দুইটা পড়বো। হ্যাঁ, রিডিং দেওয়ার সময় আমরা আর্লি দুইটাই খালি পড়বো, লেট গুলো একবার রিডিং দিয়ে রাখবো, ভুলে গেলে সমস্যা নাই। আর এরপরে সেকেন্ড টপিকটা হচ্ছে বোন হিলিং। হ্যাঁ, এই পেজের সেকেন্ড টপিক হচ্ছে বোন হিলিং, 1 নাম্বার পেজের। বোন হিলিং টপিকটা থেকে আমরা স্টেপস গুলো দেখবো, যেমন হচ্ছে ইনডিরেক্ট বোন হিলিং স্টেপস কি কি, ইনফ্লামেশন, রিপেয়ার উইথ ক্যালাস ফর্মেশন, রিমডেলিং অফ ইমম্যাচিউর ওভেন বোন টু ম্যাচিউর ল্যামেলার বোন। আর আরেকটা আছে হচ্ছে ডিরেক্ট বোন হিলিং। হ্যাঁ, এখন কোনটাতে কতদিন লাগছে, যেমন কোনটা ডে 7-এ কোনটা ডে 14-এ, জাস্ট ডে গুলো দেখবো। আর হচ্ছে আমাদের স্টেজ গুলোর নামগুলো পড়বো, যদি বেশি কঠিন লাগে শুধুমাত্র স্টেজের নামগুলো পড়বেন। বোন হিলিং টপিকটাকে আমরা দিব 3 স্টার, বোন হিলিং এ দেন আপনারা 3 স্টার। দেন আমরা চলে যাব কজেস অফ এক্সেস ক্যালাস ফর্মেশন।
কজেস অফ এক্সেস ক্যালাস ফর্মেশন, এই টপিকটাকে আমরা 3 স্টার দিব। এখান থেকে দেখলাম 2বার কোশ্চেন এসেছে। কজেস অফ এক্সেস ক্যালাস ফর্মেশন থেকে যে স্টেমটা এসেছে 4 নাম্বার, যেটা এক্সেস ক্যালাস ফর্মেশনের একটা কজে আছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এখান থেকে মোস্ট প্রবাবলি সিঙ্গেল বেস্ট এসেছে, আপনারা এই পয়েন্টটা মনে রাখবেন। আর এখানে টোটাল 8টা পয়েন্ট আছে: স্টেরয়েড থেরাপি, কুশিং সিনড্রোম, ইউরোপ্যাথিক আর্থ্রোপ্যাথি, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, রেনাল অস্টিওডিস্ট্রফি, মাল্টিপল মায়োলোমা, প্যারালাইটিক স্ট্যাটাস আর নন অ্যাক্সিডেন্টাল ইনজুরিজ। এই কয়টা পয়েন্ট আমরা মনে রাখবো। আমাদের হচ্ছে কজেস অফ এক্সেস ক্যালাস ফর্মেশনকে আমরা দিব 3 স্টার। তাহলে আমরা 1 নাম্বার পেজ থেকে যদি আমাদের একটা টপিক পড়তে হয় বা কঠিন লাগছে আমি এত পড়তে পারবো না, একটা জিনিস পড়বো, আমরা হচ্ছে ক্যালাস ফর্মেশন, কজেস অফ ক্যালাস ফর্মেশন পড়বো। আর সেকেন্ড টপিক পড়তে হলে আমরা বোন হিলিংসটা পড়বো। আর যদি লাস্টলি পড়তে হয় তাহলে ফ্র্যাকচারের কমপ্লিকেশনটা পড়বো। আর যার কঠিন লাগবে সে কাইন্ডলি ফ্র্যাকচারের কমপ্লিকেশন টপিকটা ক্রস দিয়ে দিবেন। দেন আমাদের নেক্সট জিনিস হচ্ছে কমন ফ্র্যাকচার। সেকেন্ড টপিকে আছে হচ্ছে কমন ফ্র্যাকচার, মানে কি কি কমন ফ্র্যাকচার আছে বডিতে। কমন ফ্র্যাকচার গুলো হচ্ছে আমাদের মানে মন্টেজিয়া ফ্র্যাকচার, গ্যালিয়াজি ফ্র্যাকচার সম্পর্কে লেখা আছে, পোলিশ ফ্র্যাকচার আর স্মিথ ফ্র্যাকচার সম্পর্কে লেখা আছে। এই পুরাটাকে আমরা দিব হচ্ছে 1 স্টার। হ্যাঁ, ফ্র্যাকচার গুলো সাধারণত কোশ্চেন আসে না, কিন্তু চলে আসতে পারে। এখন মন্টেজি আর গ্যালিজি যেটা, সেটা বোঝার একটা সোজা উপায় আছে। আমি জাস্ট ওই জিনিসটা একটু শর্টকাটে বুঝাই দিই। যে এটা আমাদের একটা 4 আর্ম ধরি আমরা, এটা আমাদের হচ্ছে আর্ম, উপরে আর্ম নিচে 4 আর্ম। হ্যাঁ, 4 আর্মের ওপরের পোর্শন, যেটা ওপরের পোর্শনটাকে আমরা ধরলাম মাউন্টেন। মাউন্টেন যদি ধরি মানে উঁচু, মাউন্টেন মানে কি, মাউন্টেনটা এরকম হয় না, মাউন্টেন দৃশ্য তো এরকম হয় যে গ্রাউন্ড থেকে ওপরে মাউন্টেন। তাহলে আমাদের যেটা প্রক্সিমাল পোর্শন যেটা ওপরে থাকে সেটাকে আমরা মাউন্টেন ধরলাম। তাহলে ওপরে কি হবে, এম ইজ ইকুয়াল টু মন্টেজিয়া। হ্যাঁ, এম ইজ ইকুয়াল টু মন্টেজিয়া। আর এইদিকে আমাদের যেটা নিচের পোর্শনটাকে আমরা বলবো গ্রাউন্ড। গ্রাউন্ড ধরলে আমাদের যেটা হবে জি ইজ ইকুয়াল টু গ্যালিয়ার্জি ফ্র্যাকচার। জি ইজ ইকুয়াল টু গ্যালিয়ার্জি ফ্র্যাকচার। তাহলে উপরে যে ফ্র্যাকচারটা হয় সেটা হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচার, নিচে যে ফ্র্যাকচারটা হয় সেটা হচ্ছে গ্যালিয়ার্জি ফ্র্যাকচার। এখন আরেকটা সোজা উপায় হচ্ছে যে যার যে পোর্শনটা মোটা, হ্যাঁ, যার যে পোর্শনটা মোটা মানে কি বোঝাচ্ছে, আমি মোটা মানে বুঝতে যে পোর্শনটা বেশি ব্রড, যেমন হচ্ছে আমাদের রেডিয়াসের ক্ষেত্রে আলনা মানে আলনার ক্ষেত্রে ওপরের পোর্শনটা বেশি ব্রড, তাহলে আমাদের ফ্র্যাকচারটা হবে আলনাতে। আর ডিসপ্লেসড হবে কি চিকন রেডিয়াল হেডটা। আর সিমিলারলি আমাদের যখন আমরা গ্যালিয়াজি বলবো তখন আমাদের নিচে কোন পোর্শনটা মোটা, আমরা যে রেডিয়াসের ওপর আমরা পালস দেখি না, রেডিয়াল পোর্শনটা তো বেশি চওড়া নিচে। তাহলে আমাদের যে পোর্শনটা চওড়া মানে রেডিয়াসের নিচের পোর্শনে ফ্র্যাকচার হবে গ্যালিয়াজিতে। আর ওপরের পোর্শনটা আমাদের হচ্ছে নিচের যে আমাদের আলনার ছোট পোর্শন, সেই পোর্শনটা ডিসপ্লেসড হবে। এটা এখন আমরা ছবি দেখলে ক্লিয়ার হবে আমাদের। ওকে, এই যে এটা আমরা এখন যেটা দেখছি যে নিচের পোর্শনে ফ্র্যাকচার, ফ্র্যাকচারটা তো উপরে না নিচে, মানে হাতটা তো আমাদের হ্যাঙ্গি, যদি এখানে উল্টা দেখা যাচ্ছে। নিচের পোর্শনে ফ্র্যাকচার মানে গ্রাউন্ডে ফ্র্যাকচার, তার মানে এটা গ্যালিয়াজি। নিচের দিকে আমাদের রেডিয়াসে নিচের পোর্শনটা ব্রড বেশি, এই জন্য আমাদের নিচে রেডিয়াসে ফ্র্যাকচার হয়েছে। আর হেডটা সরে গিয়েছে, কোনটা আলনার হেডটা সরে গিয়েছে, এটাই হচ্ছে আমাদের গ্যালিয়াজি ফ্র্যাকচার। আর মন্টেজিয়াতে ঠিক উল্টা হবে, আলনার পোর্শনটা ব্রড, মাউন্টেন ওপরের আলনার পোর্শনটা ফ্র্যাকচার হবে আর রেডিয়ালের হেডটা ডিসলোকেট হবে। এই জিনিসটা জাস্ট 1 স্টার, বেশি কঠিন লাগলে পড়ার দরকার নাই, কিন্তু এটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যেন আপনাদের বেসিক থেকে কিছুটা ব্রেনের মধ্যে ঢোকে। এরপরে আমরা চলে যাব স্মিথ ফ্র্যাকচার আর আমাদের পোলিশ ফ্র্যাকচার। পুরোটা আমি 1 স্টার দিয়েছি, আপনারা কাইন্ডলি একবার পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। পোলিশ ফ্র্যাকচারটা কাদের ক্ষেত্রে হয়, পোলিশ ফ্র্যাকচারটা হচ্ছে মানে রিস্ট থেকে 2.5 সেন্টিমিটার প্রক্সিমালি কোলিস ফ্র্যাকচার। হ্যাঁ, এখানে ডিনার ফর ডিফর্মিটি হবে। আর কোলিস ফ্র্যাকচারটা সাধারণত কাদের ক্ষেত্রে প্রমাণ, পোস্ট মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে এটা বেশি কমন। আর এখানে হচ্ছে আমাদের পোস্টেরো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয়। স্মিথ ফ্র্যাকচারটা কি, টোটালি কোলিসদের অপোজিট, এখানে হচ্ছে আমাদের অ্যান্টেরো মিডিয়াল ডিসপ্লেসমেন্ট হবে।
ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমরা একটা মনে রাখবো, পলিশ মনে রাখলে স্মিথটা আমরা তার উল্টা করে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এই পুরাটা হচ্ছে আমাদের 1 স্টার। এরপর আমরা চলে যাই এই সেকেন্ড পেজেরই নেক্সট টপিক হচ্ছে রিকেটস। রিকেটস টপিকটা আমাদের ইনফিনিটি স্টার, ঠিক আছে, খুব কম কিছু টপিক আছে ইনফিনিটি স্টার সিস্টেমিক প্যাথো, তার মধ্যে একটা হচ্ছে আমাদের রিকেটস। রিকেটস থেকে আমরা ভিটামিন ডি এর মেটাবলিজম, তারপর ভিটামিন ডি কোথায় কি অ্যাবজর্ব হয়, এগুলো আমাদের এন্ডোক্রাইন পোর্শনে ভালোভাবে আগে থেকেই পড়া আছে, প্লাস আমাদের মানে কিছুটা ক্যালসিয়ামের ভেতরেও পড়া হয়, ইলেকট্রোলাইটের ভেতরে, এই জিনিসটা আমরা আগে থেকেই জানি। তাহলে এখান থেকে আমরা কি জানবো, সিস্টেমিক প্যাথোলজি শীট থেকে আমরা মেইনলি পড়বো আমাদের রিকেটস এর ক্ষেত্রে পরের 3 নাম্বার পেজে যে জিনিসটা আছে, রিকেটস পুরাটা ইনফিনিটি স্টার। 3 নাম্বার পেজে রিকেটের কারণে কি কি জিনিস হবে, মোস্ট কমনলি অ্যারাইজিং চিলড্রেন লেস দ্যান 1 year এজ প্রেজেন্টেড উইথ পিজিয়ন চেস্ট, তারপর প্রোট্রুশন অফ দি স্টারনাম, ফ্রন্টাল বসিং, র্যাচিটিস ডোসারি, বোয়িং অফ লেগ, এই জিনিসগুলো আমরা হচ্ছে ভালোভাবে পড়বো। দেন আমাদের রেডিওলজিক্যাল ফিচার অফ রিকেটস, এটা ইনফিনিটি স্টার। রেডিওলজিক্যাল ফিচার অফ রিকেটস এর ভেতরে কি হবে, এখানে আমাদের হচ্ছে কাপিং ফ্রেইং বা কাপিং স্প্রেইং ফ্রেইং হবে। আর মোস্টলি কোন পোর্শনটা ইনভলভ হয় রিকেটস এ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কোনো লেশন পড়ি না কেন বোনস এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন পোর্শন ইনভলভ হচ্ছে, মেটাফাইসিস, ডায়াফাইসিস নাকি এপিফাইসিস। যে বোনস এর লেশনটাই পড়েন একটু মাথায় রাখবেন যে এই জিনিসটার উপর আপনারা এমফাসিস দিবেন যে কোন পোর্শনটা ইনভলভ বেশি হচ্ছে আমাদের, আর আমাদের মেটাফাইসিস হচ্ছে নাকি এপিফাইসিস হচ্ছে নাকি ডায়াফাইসিস হচ্ছে। রিকেটস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে মেটাফাইসিসটা বেশি ইনভলভ হয়। হ্যাঁ, দেন আমাদের ফ্লেইং, মিসপ্লেইং, কাপিং রিকেটস এর মেইন ফিচার গেল। এরপর রিকেটস এর কোন কোন পোর্শনে বেশি হচ্ছে, নি, রিস্ট আর হচ্ছে অ্যান্টেরিয়র রিব এন্ডে। এখানে যতটুকু আছে 3 নাম্বার পেজে পুরোটাই আমরা খুব ভালোভাবে পড়বো। এর পরের পেজে চলে যাব 4 নাম্বার অস্ট্রিও ম্যালেশিয়া। অস্ট্রিও ম্যালেশিয়ার ফাইন্ডিংস তো অলমোস্ট একই। আর রিকেটস মনে রাখার একটা সোজা উপায় হচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে পারেন, যদি আমার কাছে এর চাইতে মানে থিওরিটা পড়েই বেশি ইজি লাগে। যেমন আর দিয়ে রিয়াকশন অফ পেরিঅস্টিয়াম, আই দিয়ে ইনডিস্টিং কর্টেক্স মানে হচ্ছে আপনার যেটা ফ্লেইং বলে সেইটা, সি দিয়ে হচ্ছে পোস্ট ট্রাবেকিউলেশন, কে দিয়ে নি, রিস্ট, অ্যাঙ্কেল ইনভলভ, ই তে আমাদের এপিফাইশিয়াল প্লেট ওয়াইডেন্ড এন্ড ইররেগুলার, টি তে ট্রিমেন্ডাস মেটাফাইসিস, মানে টির সাথে তাল মিলায় জাস্ট লেখা আছে, মেটাফাইসিসটা বেশি ইনভলভ হয় আর স্পার্ট দেখা যাবে এসে। এখন অস্ট্রিও ম্যালেশিয়াটাকে আমরা টিক দিব, অস্ট্রিও ম্যালেশিয়াটাও আমাদের মোটামুটি 3 স্টার টপিকের ভিতরে পড়ে। এরপর আমরা চলে যাব হাইপোভিটামিনোসিস বা স্কারভি। রিকেটস যেমন ইনফিনিটি স্টার, স্কারভিও সেরকম ইনফিনিটি স্টার। সিস্টেমিক প্যাথোলজির ক্ষেত্রে আমরা রিকেটস আর স্কারভি থেকে এখানে নিউ কি জিনিসটা পড়তে পারি, আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে রেডিওলজিক্যাল ফিচার গুলো আমরা পড়বো। হ্যাঁ, রেডিওলজিক্যাল ফিচার গুলো এখানে ইনফিনিটি স্টার। এখন আমি স্কারভির ক্ষেত্রে একটা জাস্ট ছবি দেখাই দিই আপনাদের। আর আরেকটা সূত্র আছে স্কারভির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যদি এটা এভাবে মনে রাখি, ওয়াইফ টেস্ট পুয়ার। আচ্ছা, আমার লেখাটা খুবই বাজে হয়ে গেল। ওয়াইফ টেস্ট, ওয়াইফ টেস্ট পুয়ার, ঠিক আছে। ওয়াইফরা বেশি মানে রাগারাগি করে, এই জন্য হচ্ছে হাজবেন্ড বলছে ওয়াইফ টেস্ট পুয়ার, এভাবে মনে রাখতে পারি। ডাব্লিউ দিয়ে কি উইম বার্গার সাইন, এফ এ কি হবে, এফ এ হবে হচ্ছে আমাদের যেটা ফ্র্যাঙ্কেল লাইন, সেটা এখানে লেখা নাই, যে ফ্র্যাঙ্কনেল, এই যে লাইন অফ ফ্র্যাঙ্কনেল যেটা, সেটা হচ্ছে এফ দিয়ে, টি তে আমাদের ট্রুমারফিল্ড জোন, আর পি তে আমাদের পেলকান স্পার। হ্যাঁ, এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে আমাদের হচ্ছে স্কারভির ক্ষেত্রে কি মনে রাখবো, যে ওয়াইফ টেস্ট পুয়ার, সূত্র হবে আমাদের ওয়াইফ টেস্ট পুয়ার। আর এই ছবিটা যদি আমরা মনে রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের ইজিলি মনে থাকবে। আর কোনো কিছু নিয়ে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট মনে রাখবো ওয়াইফ টেস্ট পুয়ার, এখান থেকে তা মানে মিলাই আমরা মোটামুটি বলে দিতে পারবো। আর রিকেটস আর স্কারভি আমাদের আগের পড়াও, তো আমরা ইনশাল্লাহ ইজিলি এমনিতেই পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি স্কারভি শেষ। এরপর আর স্লাইডে দেখানোর মতো কিছু নাই। এরপরে আমরা যেটা করবো, স্কারভির পেজটা পুরোটা ভালোভাবে পড়লাম, রেডিওলজিক্যাল ফিচার। এরপর আমরা চলে যাব, নিচে আছে একটা টপিক অস্টিওপেট্রোসিস। অস্টিওপেট্রোসিস আমরা দিব 1 স্টার। হ্যাঁ, অস্টিওপেট্রোসিস থেকে প্রথম এ নাম্বার পয়েন্ট যেটা রিডাকশন ইন ট্রাবেকিউলার বোন মাস, এটা দাগাবো। তারপরে আমরা সি এর ভেতরে
দেখেন অস্টিওপেট্রোসিসের ভেতরে লেখা পিক বোন ম্যাস ইজ অ্যাচিভ বাই এজ অফ 30। এই 30 বছরটা আমরা দাগাবো। যে কোনো বনি লেশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো কোন জায়গায় হচ্ছে, বয়সটা কত, আর জিনিসটা কি, এতটুকু মনে রাখা মোর দেন এনাফ। অস্টিওপেট্রোসিস টপিকটা দিব 1 স্টার। হ্যাঁ, আমাদের তাহলে ইনফিনিটি স্টার টপিক কি কি হলো হচ্ছে স্কারভি আর রিকেটস। এই পর্যন্ত আমরা 2টা ইনফিনিটি স্টার টপিক পেয়েছি। আর আমাদের 3 স্টার ছিল ক্যালাস ফর্মেশনের কজ আর হচ্ছে আমাদের বোন মডেলিং। আর আমাদের অস্টিওপেট্রোসিসে আমরা দিব 1 স্টার। এ নাম্বার পয়েন্টটা দাগাবো, সি তে এসটা দাগাবো, আর ডি নাম্বার পয়েন্টে কমন ফর্ম অফ অস্টিওপোর্টোসিস সিনাইল এন্ড পোস্ট মেনোপোজাল, মানে সিনাইল আর পোস্ট মেনোপোজালে বেশি হয়, এই 3টা লাইন আমরা দাগাবো। দেন পরের পেজে আমাদের ই নাম্বারে ক্লিনিক্যাল ফিচার আছে। ক্লিনিক্যাল ফিচারের ভেতরে আমরা প্রথম লাইনটা পুরোটাই দাগাবো, ক্লিনিক্যাল ফিচার যেটাতে আছে। আর বোন ডেন্সিটিটা কি দিয়ে মেজার করা হবে, ডেক্সা স্ক্যান। খুবই 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 ইম্পর্টেন্ট, এই লাইনটা ভালোভাবে মোটা করে দাগান যে মানে অস্টিওপেট্রোসিস ইজ ডায়াগনোসড বাই ডেক্সা স্ক্যান। হ্যাঁ, ডেক্সা স্ক্যান জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ট্রিটমেন্ট ক্রস দেন, আমাদের কোনোটার ক্ষেত্রে ট্রিটমেন্ট পড়ার দরকার নেই, আমরা যেহেতু রেডিওলজিস্ট হচ্ছে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে কমই ডিল করবো, এই জন্য আপাতত ট্রিটমেন্ট থেকে ইউজুয়ালি আমাদের কোশ্চিন কম আসে। দেন আমরা চলে যাব প্যাগেজ ডিজিজ, ওটা আমি আমার আগের সাজেশনেও দেখেছি। প্যাগেজ ডিজিজ হচ্ছে 3 স্টার, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, তবে মেনলি প্যাগেজ ডিজিজ থেকে আপনারা দাগাবেন ডি নাম্বার পয়েন্টটা, যে 3টা ডিস্টিংক্ট ফিচার আছে, অস্টিওক্লাস্টিক, মিক্সড ব্লাস্টিক আর ক্লাস্টিক, আর অস্টিওব্লাস্টিক। হ্যাঁ, পুরাটা ভালোভাবে পড়বো আমরা। ডি নাম্বার পয়েন্টটা পুরাটা ভালোভাবে পড়বো। ই নাম্বারে ক্লিনিক্যাল ফিচার আছে, ওইটা ঠিক দেন। প্যাগেজ ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্টটা ক্রস দিবেন, কমপ্লিকেশনটাও ঠিক দিবেন, কমপ্লিকেশন আমরা জানবো। এখন আমাদের প্যাগেজ ডিজিজটা কত, প্যাগেজ ডিজিজটা হচ্ছে আমাদের 3 স্টার। প্যাগেজ ডিজিজের ওখানে বড় করে 3 স্টার লেখেন এবং অবশ্যই পড়ে যাবেন। এরপর আমরা চলে আসি অস্টিওমাইলাইটিস, ইনফিনিটি স্টার একটা টপিক, খুবই 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 ইম্পর্টেন্ট, আমাদের এমবিবিএস লাইফেও ইম্পর্টেন্ট টপিক ছিল। এটা মোস্ট কমনলি ব্যাকটেরিয়াল হেমাটোজেনাস স্প্রেড হয়, খুবই ইম্পর্টেন্ট লাইন এগুলো। মেটাফাইসিস হবে বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে এপিফাইসিস হবে। কজ গুলো কি কি, খুবই 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 ইম্পর্টেন্ট। মোস্ট কমন কজ কি, সিঙ্গেল বেসটা আসতে পারে। মোস্ট কমন কজ অফ অস্টিওমাইলাইটিস, অ্যান্সার হবে স্টেফাইলোকক্কাস অরিয়াস। ক্লিনিক্যাল ফিচার আমরা জানবো। দেন আমরা চলে যাই অ্যাভাসকুলার নেক্রোসিস। অ্যাভাসকুলার নেক্রোসিস ইনফিনিটি স্টার, কোন কোন জায়গায় হচ্ছে, কি হচ্ছে। অ্যাভাসকুলার নেক্রোসিসের 3টা লাইন আছে, কিন্তু 3টা লাইনই ইনফিনিটি স্টার। এরপরে আমরা চলে যাই বোন টিউমার। হ্যাঁ, বোন টিউমার তো পড়তেই হবে, আমি আগেই বলেছি। বোন টিউমার থেকে অস্টিওমা থেকে আপনারা দাগান, বিনাইন টিউমার অফ বোনসটা দাগ দেন। মোস্ট কমনলি অ্যারাইজ ফ্রম ফেশিয়াল বোনস, ঠিক আছে, ফেশিয়াল বোনস থেকে এটা মোস্ট কমনলি মানে অ্যারাইজ হয়। দেন আমাদের অস্টিওয়েড অস্টিওমা। হ্যাঁ, অস্টিওয়েড অস্টিওমা জিনিসটা কি, এইটা হচ্ছে অস্টিওয়েড অস্টিওমাটাকে আমরা 1 স্টার দিব। হ্যাঁ, আর হচ্ছে আমাদের অস্টিওমাটা 1 স্টার, অস্টিওয়েড অস্টিওমা 1 স্টার। এখান থেকে মেইনলি যে লাইনটা লাগবে, একদম দেখা যাবে যে লাস্ট লাইনের আগের লাইনে, ইমেজিং রিভার্স বোন মাস লেস দ্যান 2 সেন্টিমিটার ইন উইথ এ রেডিওলুসেন্ট কোর। অস্টিওয়েড অস্টিওমা থেকে যদি একটা লাইন পড়তে হয়, আমরা জাস্ট ইমেজিং ফাইন্ডিংটা পড়বো। অস্টিওয়েড অস্টিওমা 1 স্টার, অস্টিওমা 1 স্টার, কঠিন লাগলে এগুলো পড়বেন না। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব অস্টিওকন্ড্রোমা আর হচ্ছে এক্সোস্টোসিস। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট কমন বিনাইন টিউমার অফ বোন। এখান থেকে একটা লাইন পড়াই মোর দেন এনাফ, যে মোস্ট কমন বিনাইন টিউমার অফ বোন। এরপরে আমাদের অস্টিওসার্কোমা, ইনফিনিটি স্টার, প্রতিটা ওয়ার্ড ইনফিনিটি স্টার। অস্টিও সার্কোমার ক্ষেত্রে কি হয়, মেনলি হচ্ছে বাইমোডাল, মানে টিনেজারদের ক্ষেত্রেও হয় আবার বুড়াদের ক্ষেত্রেও হয়। এই টিউমারটা একটা টিউমার যেটা ইউইংস সাধারণত ইয়াংদের ক্ষেত্রে হয়। তারপর জায়ান্ট সেল টিউমারও তাই, কিন্তু আমাদের যেটা অস্টিওসার্কোমা এটা ইয়াংদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে। এরপর এটা কোন জায়গাকে ইনভলভ করে, মেটাফাইসিস কে ইনভলভ করে। ভেতরে লাইন সবগুলো পড়বো, অস্টিওসার্কোমার থেকে প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। ইমেজিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সানবার্স্ট অ্যাপিয়ারেন্স আর হচ্ছে কডম্যান ট্রায়াঙ্গেল, লিফটিং অফ পেরিঅস্টিয়াম হবে। এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। এরপর চলে যাবো আমরা জায়ান্টের ক্ষেত্রে। জায়ান্ট সেল টিউমারটা ইনফিনিটি স্টার জায়ান্ট সেল টিউমার, মেনলি অ্যাডোলেসেন্টদের হবে। এপিফাইসিস থেকে হবে, কোথা থেকে অ্যারাইজ হচ্ছে, এপিফাইসিস থেকে। কোন জায়গায় সবচেয়ে বেশি হচ্ছে, নিতে। সোপ বাবেল অ্যাপিয়ারেন্স, লোকালি অ্যাগ্রেসিভ টিউমার। হ্যাঁ, এই লাইনগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এছাড়াও এই টিউমার রিলেটেড কিছু এক্সট্রা কথা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি পড়ে এখানে একটু লিখে রাখবেন। জেনেসিসের শীটে আপনারা ওই কথাগুলো লিখে রাখবেন। হ্যাঁ, ইউইং সার্কোমার প্রতিটা লাইন ইনফিনিটি স্টার, ডায়াফাইসিস থেকে অ্যারাইজ করছে, অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স হচ্ছে, রাউন্ড ব্লু সেল টিউমার। ওকে, এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই পাশে একটা চার্ট আছে, এটা হচ্ছে আপনার কি মানে কোন জায়গায় কোন টিউমারটা হয়, এটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, বোনস এর ক্ষেত্রে
ইভেন আমাদের এখন পর্যন্ত প্রতিটা পরীক্ষার কোশ্চেনে আসে যে কোন টিউমারটা মেটাফাইসিসে হয়, কোনটা এপিফাইসিসে হয়, কোনটা ডায়াফাইসিসে হয়। খুবই ইম্পর্টেন্ট, এই চারটা খুব ভালোভাবে পড়লে আমরা মোটামুটি দেখা যাবে একটা স্টেম বা দুইটা স্টেমের অ্যান্সার আমরা দিতে পারবো পরীক্ষায়। এরপরে আমরা চলে যাই অ্যাডামান্টিনোমা। অ্যাডামান্টিনোমাকে আমরা রিডিং লিখি। হ্যাঁ, অ্যাডামান্টিনোমার ক্ষেত্রে জাস্ট দুইটা ওয়ার্ড পড়বো। কোথায় হচ্ছে 20 থেকে 30 বছরের ভেতরে হচ্ছে 90% টিবিয়াতে হয়। টিবিয়ার মোস্ট কমন টিউমার কি? অ্যাডামান্টিনোমা। অ্যাডামান্টিনোমা টিবিয়া, হ্যাঁ মনে রাখবো, টি থেকে টিবিয়া। অ্যাডামান্টিনোমাতে টি আছে, টিবিয়া মনে রাখবো। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে লোবিউলেটেড লাইটিক এরিয়া সারাউন্ডেড বাই স্ক্লেরোটিক বোন। যে কোনো বোনস এর ক্ষেত্রে ইমেজিং ফাইন্ডিংটা কি পাচ্ছি, আর হচ্ছে সাইডটা আর এজটা, এই তিনটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। এরপরে আমাদের অস্টিওকন্ড্রোমা রিডিং, বিনাইন টিউমার অফ কার্টিলেজ, অস্টিও মানে কন্ড্রোসার্কোমা, যেটা কন্ড্রোসার্কোমাটা এগুলো মোটামুটি আমাদের দেখলেই হবে। তাহলে আমাদের বোন টিউমার থেকে যদি শুধুমাত্র মানে 2-3টা টপিক পড়তে হয়, আমরা অস্টিওসার্কোমা, তারপরে ইউইংস টিউমার আর জায়ান্ট সেল টিউমার, এই তিনটা টিউমার আমরা খুব ভালোভাবে পড়বো। কোনটা কোন সাইটে হচ্ছে, কোনটার স্পেশাল ফিচার কি, যেমন সোপ বাবেল অ্যাপিয়ারেন্স ইজ কমন ইন জায়ান্ট সেল টিউমার হবে অ্যান্সার। এইভাবে আমাদের এটা ঠিক করে পড়তে হবে। এরপরে আমরা চলে যাই মেটাস্টেটিক টিউমার। মেটাস্টেটিক টিউমার ইনফিনিটি স্টার, মোস্ট কমন প্রাইমারি টিউমার কি? মেটাস্টেটিক টিউমার। হ্যাঁ, এটা কিন্তু আমি তো আপনাদেরকে বলেছিলাম, আগে দেখিয়েছি। তারপর টিউমার গুলো কেমন হয়? অস্টিওলাইটিক হয়, পাঁচড আউট হয়, কিছু কিছু ক্ষেত্রে অস্টিওব্লাস্টিক হয়। সাইড গুলো কি কি এটা আমি আগে ডিসকাস করেছি, এখন আর বলবো না। এরপরে আমরা চলে যাই মাল্টিপল মায়োলোমা। টপিকটা কাইন্ডলি পড়ে নিবেন, প্যাথোলজির ভেতরেও আছে, মানে হেমাটোলজির সাথেই পড়ার কথা, এখানেও একটু পড়ে নিবেন, মানে প্যাথোলজির সাথে এটা ভালোভাবে পড়ে নেবেন মাল্টিপল মায়োলোমা টপিকটা। দেন আমরা চলে যাই জয়েন্টস এ। জয়েন্টস থেকে সবকিছু পড়ার দরকার নাই, 9 নাম্বার পেজে আসি। 9 নাম্বার পেজ থেকে আমরা অস্টিও আর্থ্রাইটিসটাকে রিডিং লিখবো। হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস টাইপের টপিক গুলো রিডিং লিখে ভেতরে একবার রিডিং দিলেই মোটামুটি আমরা পারবো। এগুলো অনেক বেশি মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার ঠান্ডা মাথায় রিডিং দিবেন, যতটুকু মনে থাকে থাকবে। তাহলে এখান থেকে 1 নাম্বার পয়েন্ট যেটা, যে হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ, মোস্ট কমন টাইপ অফ আর্থ্রাইটিস। এই জিনিসটা আবার ইম্পর্টেন্ট, মোস্ট কমন, হুইচ ওয়ান ইজ দি মোস্ট কমন টাইপ অফ আর্থ্রাইটিস? অস্টিও আর্থ্রাইটিস। মনে রাখবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস কিছু লোকের হয়, তারপর আমাদের হচ্ছে যেটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস কিছু লোকের হয়, কিন্তু আমাদের যেটা আমাদের হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসটা তো সব বয়স্ক মানুষ সবারই হবে। আমার বয়স হলে আমারও হবে, আপনার বয়স হলে আপনারও হবে। এখান থেকে কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিসটা মোস্ট কমন। দেন আমাদের কি বলছে? মোস্ট কমন ডিউ টু ওয়্যার এন্ড টিয়ার। ওকে, দেন আমাদের নেক্সট হচ্ছে মানে এখানে কি কোন কোন জয়েন্ট গুলো ইনভলভ হয় আমরা একটু মনে রাখবো। হিপ জয়েন্টটা মোস্ট কমনলি ইনভলভ হয়। দেখেন এফেক্টেড জয়েন্টের ভিতরে শুরুতে হিপ দা উপরে লিখে রাখেন, মোস্ট কমনলি এফেক্টেড। বাকি কোন কোন জয়েন্ট এফেক্ট হয় খুব ভালোভাবে দেখবেন। এরপরে হচ্ছে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন কি? জয়েন্ট স্টিফনেস ইন দি মর্নিং দ্যাট ইজ ওরসেন ডিউরিং দি ডে। জয়েন্ট স্টিফনেস থাকে মর্নিং এ, সেটা দিনে আরো খারাপ হতে থাকে। এরপরে আমাদের রেডিওলজিক্যাল ফিচার অফ অস্টিও আর্থ্রাইটিস আমরা একবার দেখবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এরপর আমরা চলে যাবো রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের 1 স্টার টপিক। 1 স্টার একবার রিডিং দিব। এর 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টটা দেখাবো। ওমেনে হবে ইউজুয়ালি HL এর DR4টা থাকে। হলমার্কটা কি? সাইনোভাইটিস লিডিং টু ফরমেশন অফ পেনাস। হ্যাঁ, সাইনোভাইটিস হবে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচারটা কি? ক্লিনিক্যাল ফিচারটা একবার রিডিং দিব, জাস্ট বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো আমরা আজীবন পড়ি, জানি। এই জিনিসগুলো মুখস্থ করবো না, আমরা জাস্ট একবার ঠান্ডা মাথা রিডিং দিয়ে রাখবো। তবে একটা জিনিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, গাউট হোক, আপনারা কোন মার্কার পাবেন সেটা জেনে জানবেন। আর সেই সাথে হচ্ছে প্যাথোগনমিক ফিচারটা কি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর হচ্ছে হলমার্কটা কি, তার মানে এটা হচ্ছে মোটামুটি প্যাথোগনমিক ফিচার বলতে গেলে সাইনোভাইটিস লিডিং টু ফরমেশন অফ এ পেনাস। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে বেকার সিস্টটা একটু দেখায় রাখবো, আর বাকি ফিচারগুলো জাস্ট একবার রিডিং দিব। ল্যাবরেটরি ফাইন্ডিং একবার রিডিং দিব। এরপর আমরা চলে যাই সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। সেরো নেগেটিভ আর্থ্রাইটিস এর ভিতরে কি বলছে? স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস। এদের ক্ষেত্রে HL B27 পজিটিভ, এইটা লেখা লিখবো। তারপরে আমরা লিখবো যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসটা ইয়াং অ্যাডাল্টস এ কমন, মোস্ট কমন ইন মেল। অ্যানকাইলোজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিস যেটা, সেটা কিন্তু মেলে মোস্ট কমন, ফিমেলে না। হ্যাঁ, পুরুষদের বেশি হবে। তারপরে কি বলছে? ব্যাম্বু স্পাইন জিনিসটা আমরা মনে রাখবো। আর হচ্ছে ইউভাইটিস, আর হচ্ছে অ্যাওটাইটিস হবে। এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, জাস্ট তাহলে আমরা এখান থেকে সেরো নেগেটিভ স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি থেকে আমরা 3টা ওয়ার্ড দেখাবো। HL B27 এর সাথে অ্যাসোসিয়েশন থাকবে, মেলে মোস্ট কমন। আর হচ্ছে ব্যাম্বু স্পাইন হবে, আর আদার ইনভলভমেন্টের ভিতরে ইউভাইটিস আর অ্যাওটাইটিস হবে। এই পুরো পেজটা আমাদের 1 থেকে 2 স্টার। কঠিন লাগলে কাইন্ডলি অস্টিও আর্থ্রাইটিস পড়ার দরকার নাই।
এরপর পরের পেজে আছে হচ্ছে আমাদের রিটার সিনড্রোমে কি কি থাকে, তিনটা জিনিস মাস্ট পড়তে হবে: আর্থ্রাইটিস, ইউরিথ্রাইটিস, কনজাংটিভাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে কোন কোন জয়েন্ট ইনভলভ হয়, খুবই ইম্পর্টেন্ট, সসেস ফিঙ্গার হবে, মনে রাখতে হবে। তারপরে ইনফেক্টিভ আর্থ্রাইটিস থেকে রিডিং দিব, ইনফেক্টিভ আর্থ্রাইটিসটা কি কি দিয়ে হচ্ছে, যে নিশিরিয়া, গনোরি আর হচ্ছে আমাদের স্টেফাইলোককাস অরিয়াস দিয়ে হচ্ছে, কোনটা ইয়াং এ করছে কোনটা চাইল্ডে করছে এটা দেখতে হবে। আর হচ্ছে ক্লাসিক্যালি কোন পর্যায়ে, মোটামুটি 4টা পয়েন্টই আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের 1 স্টার টপিক। আর গাউট থেকে, গাউট আমরা এর আগে দাগাতাম না, কিন্তু রিসেন্টলি দেখলাম গাউট থেকে 2বার কোশ্চেন এসেছে। তার মানে গাউট হচ্ছে একটা এখন মোটামুটি 3 স্টার থেকে 5 স্টার টপিকের মধ্যে চলে গেছে গাউট। এই জন্য বাকিগুলো থেকেও আসতে পারে, একটু ভালোভাবে পড়ে রাখবো, কিন্তু মুখস্থ করাবো, অনেক বেশি প্রেশার দিব না। এখন গাউট থেকে আমরা কি পড়বো, গাউটে মেনলি কি হয়, ডিপোজিশন অফ মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল হয়, স্পেশালি ইন দি জয়েন্ট। হ্যাঁ, এখানে মেনলি হাইপার ইউরিসেমিয়া হয়। পুরা গাউটটা আমরা একবার দেখব। প্রাইমারি গাউট ইজ দি মোস্ট কমন ফর্ম কি, প্রাইমারি গাউট। এরপরে নাম্বার পয়েন্টে চলে যাব, প্রেজেন্ট অ্যাজ পেইনফুল আর্থ্রাইটিস অফ দি গ্রেট টো, এটাকে কি বলছে, পুডাগ্রা বলছে। হ্যাঁ, দেন আমাদের হচ্ছে ক্রনিক গাউট লিডস টু ডেভেলপমেন্ট অফ ট্রফি, আর হচ্ছে আমাদের রেনাল ফেলিওর হতে পারে। মোটামুটি গাউট পুরোটাই আমরা একবার ভালোভাবে রিডিং দিব, আর যেই পয়েন্টগুলো আমি বললাম সেই জায়গাগুলো একটু দাগায় রাখবো। আমরা কোন